23 আগস্ট 1958 সালের ঘটনা। 560 কিলোমিটার দৈর্ঘ্যের ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন প্রথম বাংলাদেশি ব্রজেন দাস। অদম্য সাহস, দুঃসাহসিক মনোভাব, প্রচন্ড সাহসিকতা ব্রজেন দাসকে বিশ্বের বুকে এই সফলতা এনে দিয়েছিল। অদম্য সাহস নিয়ে বিউপির FASS ইউনিট, FSSS ইউনিট এবং FBS ইউনিটের ইংরেজি ভার্সনের সাধারণ জ্ঞান তুমিও আয়ত্ত করতে পারবে খুব সহজে। ইংরেজি ভার্সন সাধারণ জ্ঞানের জন্য অদম্য হতে পারে তোমার জন্য সবচেয়ে সহায়ক, যেখানে বাংলাদেশ বিষয়গুলির সাম্প্রতিক, আন্তর্জাতিক সাম্প্রতিক, বিগত বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এবং প্রায় 2000 প্রশ্নের MCQ মডেল টেস্ট আছে এই বইটিতে। সাধারণ জ্ঞান ইংরেজি ভার্সনের বই হচ্ছে অদম্য। এই বইটি তোমার সকল লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে। নিকটস্থ লাইব্রেরি থেকে আজকেই সংগ্রহ করো। বই সংগ্রহ করলেই ইনশাআল্লাহ আমাদের ফেসবুক পেজে তুমি প্রতিনিয়ত ফ্রি ক্লাস এবং ফ্রি এক্সাম পাবে। তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। 23 আগস্ট 1958 সালের ঘটনা। 560 কিলোমিটার দৈর্ঘ্যের ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন প্রথম বাংলাদেশি ব্রজেন দাস। অদম্য সাহস, দুঃসাহসিক মনোভাব, প্রচন্ড সাহসিকতা ব্রজেন দাসকে বিশ্বের বুকে এই সফলতা এনে দিয়েছিল। অদম্য সাহস নিয়ে বিউপির FASS ইউনিট, FSSS ইউনিট এবং FBS ইউনিটের ইংরেজি ভার্সনের সাধারণ জ্ঞান তুমিও আয়ত্ত করতে পারবে খুব সহজে। ইংরেজি ভার্সন সাধারণ জ্ঞানের জন্য অদম্য হতে পারে তোমার জন্য সবচেয়ে সহায়ক, যেখানে বাংলাদেশ বিষয়গুলির সাম্প্রতিক, আন্তর্জাতিক সাম্প্রতিক, বিগত বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এবং প্রায় 2000 প্রশ্নের MCQ মডেল টেস্ট আছে এই বইটিতে। সাধারণ জ্ঞান ইংরেজি ভার্সনের বই হচ্ছে অদম্য। এই বইটি তোমার সকল লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে। নিকটস্থ লাইব্রেরি থেকে আজকেই সংগ্রহ করো। বই সংগ্রহ করলেই ইনশাআল্লাহ আমাদের ফেসবুক পেজে তুমি প্রতিনিয়ত ফ্রি ক্লাস এবং ফ্রি এক্সাম পাবে। তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম শিক্ষার্থী, সবাই কেমন আছি আমরা? আরো একটি লাইভ ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মিহির সিরিজ এবং অদম্য বইয়ের লেখক অর্ণব আহমেদ ফাহিম। আজকের এই ক্লাস কে কোথা থেকে দেখছি, কে কোথা থেকে ক্লাস দেখছি, এবং আজকে আমাদের সাথে ইতিমধ্যে অনেক শিক্ষার্থী যুক্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা ঠিক যেমনটি কথা দেই তেমনটি করে দেখানোর চেষ্টা করি। আমাদের প্রতিনিয়ত রাত 10টায় ক্লাস হয়, আমরা ঠিক রাত 10টায় শুরু করেছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা একটু দেখি কে কোথা থেকে ক্লাসে যুক্ত হয়েছে, কারা আছো ক্লাসে। এবং ফাইনাল সাজেশন তোমাকে শেষ করার দায়িত্ব কিন্তু নিয়েছিলাম আমি। ফাইনাল সাজেশন শেষ করার দায়িত্ব কিন্তু আমার। আমি বলেছিলাম তোমাদেরকে যে ভয় নেই, ফাইনাল সাজেশনকে শেষ করার দায়িত্ব আমার উপরে ছেড়ে দাও এবং কমনের দায়িত্ব আমাকে দিয়ে দাও। কমনের দায়িত্বটা আমাকে দিয়ে দাও ভাই, আর কিছু লাগবে না। জাস্ট তুমি আমার দেখানো মতো তুমি পড়বা, আর এরপর আমরা ইনশাআল্লাহ তোমাকে কমন দিব। ওকে, সেতু রায় রংপুর থেকে আছো, রত্না আছো, নেসার আছো, ইমা যুক্ত হয়েছে সিলেট থেকে, প্লাবন লিমন আছো সিরাজগঞ্জ থেকে, আদিয়া ফারনাইন আছো রংপুর, মেঘাদ্রিতা মেঘ আছো, MST সঞ্জিদা আমি ভালো আছি, নেহা গাইবান্ধা থেকে, নাইহা গাইবান্ধা থেকে আছো। আচ্ছা, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই 29 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ ইউনিটের যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার প্রশ্ন সমাধান আমরা ঠিক দুপুরবেলা করেছিলাম, এবং ওই চ ইউনিটের প্রশ্নে দেখেছি আমরা 100% কমন মিহির থেকে। আমরা এটা দেখেছি আলহামদুলিল্লাহ, আমরা দাগিয়ে দিয়েছি। এবং তোমাদের যে পছন্দের বই মিহির সিরিজ থেকে 100% কমন ছিল আলহামদুলিল্লাহ। এবং একই সাথে আমাদের যে শিক্ষা বই, সেই শিক্ষা বই থেকে বাংলা কোশ্চেন কিন্তু অনেক কমন ছিল। আর আমাদের অদম্য থেকে আমরা দেখেছি সরাসরি একদম হুবহু লাইন টু লাইন তুলে দিয়েছিল অদম্য থেকে কোশ্চেন কমন আসছে প্রায় 16টার মতো, 15 থেকে 16টার মতো কমন আসছে। তো আলহামদুলিল্লাহ
তোমরা যারা এই বইগুলো পড়েছো, এই দুইটা বই পড়েছো, আলহামদুলিল্লাহ সবাই কমন পেয়েছো যারা পরীক্ষা দিয়েছো। আর যারা পরীক্ষা দাও নাই তারা প্রশ্ন দেখে মনে করেছো যে এই প্রশ্ন বোধহয় অর্ণব ভাই করছে, এই প্রশ্ন বোধহয় অর্ণব ভাই করছে। অনেকে আমাকে প্রশ্ন জিজ্ঞেস করলো যে ভাই প্রশ্নটা কি আপনি করছেন? আমি বললাম যে না, আমি তো করি নাই। বলে ভাই আপনি যা বলছেন তাই আসছে, আপনি যা বলছেন তাই আসছে। আমি বললাম যে আসলে অভিজ্ঞতা থেকে বলেছি তো। তো যাই হোক, অভিজ্ঞতার আলোকে তোমাদেরকে আরো একবার ক্লাসে দাঁড়িয়েছি, আলহামদুলিল্লাহ। খাদিজাতুল কুবরা মোহনা, মোহনা মোহনা কেমন আছো? দিনাজপুর থেকে। হ্যাঁ, ওকে। তাহলে আমরা গতকালকে 27 পৃষ্ঠা পর্যন্ত পড়েছিলাম, আমরা আজকে 28 পৃষ্ঠা পর্যন্ত পড়বো ফাইনাল সাজেশনের। সবাই মিহিরজিকে ফাইনাল সাজেশন হাতে নাও। আর গতকালকের সর্বোচ্চ কমেন্ট যে করেছে, গতকালকের সর্বোচ্চ কমেন্ট যে ব্যক্তিটা করেছে, আমরা আজকের ক্লাসে লাস্টে তার নাম অ্যানাউন্স করব। আজকের ক্লাসে লাস্টে তার নাম অ্যানাউন্স করব। ওকে, হ্যাঁ ওকে। দেখো এলডিসি, এলডিসি, এলডিসি 28 পৃষ্ঠা আমাকে সবার আগে পড়তে হবে। এলডিসি স্বল্পোন্নত দেশ, এলডিসি লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিজ, লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিজ। বাংলাদেশ এই লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিজ অন্তর্ভুক্ত হয়েছে 1975 সালে। অর্থাৎ বাংলাদেশ এলডিসি ভুক্ত হয়। কি বললাম? বাংলাদেশ এলডিসি ভুক্ত হয়। বাংলাদেশ কি হয়? এলডিসি ভুক্ত হয়। বাংলাদেশ এলডিসি ভুক্ত হয়েছে 1975 সালে। কত সাল ব্রাদার? বাংলাদেশ এলডিসি ভুক্ত হয়েছে কত সাল? 1975 সালে এলডিসি ভুক্ত হয়েছে। খেয়াল করো, মনোযোগ দাও, খেয়াল করো, মনোযোগ দাও। এই যে এলডিসিটা আছে, লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিজ, খেয়াল করো, বাংলাদেশ এলডিসি থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাবে 24 নভেম্বর 2026 সালে। মার্ক করে রাখো, কোশ্চেন কমন চলে আসতে পারে, কোশ্চেন কমন চলে আসতে পারে। বাংলাদেশ এলডিসি থেকে বের হবে, অর্থাৎ এলডিসি মুক্ত হবে, লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিজ থেকে বের হয়ে যাবে। এই বের হবে কত সালে? 24 নভেম্বর 2026 সালে। 24 নভেম্বর 2026 সালে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পাবে। ইউরোপীয় ইউনিয়নে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পাবে 2029 সাল পর্যন্ত। 2029 সাল পর্যন্ত। দেখো এরপরে ট্রেড রিলেটেড অ্যাসপেক্টস ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস আরআইপিএস চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে ওষুধ শিল্পের পেটেন্ট সুবিধার জন্য, যেটা 2034 সাল পর্যন্ত। তাহলে খেয়াল করো, ট্রেড রিলেটেড অ্যাসপেক্টস ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস যেটা ওষুধ শিল্পের জন্য, সেটা মেয়াদ বাড়িয়েছে কত সাল? 2034 সাল পর্যন্ত। খেয়াল করো, মনোযোগ দাও। এলডিসি ভুক্ত দেশ টোটাল ছিল 52টা। কয়টা ছিল ভাই? এলডিসি ভুক্ত দেশ, এলডিসি এলডিসি ভুক্ত দেশ টোটাল ছিল কয়টা? 52টা। সর্বশেষ হচ্ছে দক্ষিণ সুদান। এখন বর্তমানে 2025 সালে এসে এলডিসি ভুক্ত দেশ আছে 44টা। কয়টা দেশ? 44টা। এলডিসি ভুক্ত দেশ আছে কয়টা? 44টা। মানে বর্তমানে দেশ কয়টা ব্রাদার? 44টা। আচ্ছা, গত ক্লাসে যারা সর্বোচ্চ কমেন্ট করেছো তাদেরকে আমরা বলেছিলাম যে ফাইনাল সাজেশন দিব। ঠিক আজকের ক্লাসেও যারা সর্বোচ্চ কমেন্ট করবে এবং সর্বোচ্চ শেয়ার করবে, আজকের ক্লাসে সর্বোচ্চ কমেন্ট করবে, সর্বোচ্চ শেয়ার করবে, তাদের জন্য আমরা অদম্য রেখেছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আজকের ক্লাসে আমরা জাস্ট অদম্য রেখেছি। আর গত ক্লাসে ফাইনাল সাজেশন দিয়েছি, আজকের ক্লাসে আমরা অদম্য দেব ইনশাআল্লাহ। এবং তোমাদের অ্যাক্টিভিটিস ভালো হলে হয়তো মাইন্ডও চেঞ্জ হয়ে যেতে পারে। এবং ক্লাসে শেয়ার করে দাও, ক্লাস শেয়ার করে দাও এবং সর্বোচ্চ কমেন্ট। ওকে, দেখো তাহলে এইবার আসো, এইবার একটু এই পাশটায় আসি, দেখি এলডিসি। এখানে এলডিসি ভুক্ত হওয়ার জন্য এলডিসি ভুক্তের কিছু শর্ত আছে। কে যেন কমেন্ট করলো একটু আগে যে এলডিসির মধ্যে পড়লে কত ডলার লাগে, এটা কে যেন কমেন্ট করলো। দেখো এখানে দেওয়া আছে, গড় আয়ু 50 বছরের নিচে যদি হয় তাহলে সে এলডিসি ভুক্ত। মাথাপিছু জিডিপি যদি 900 মার্কিন ডলারের নিচে হয় তাহলে এলডিসি ভুক্ত। অর্থনৈতিক বহুমুখিতা যদি অভাব থাকে তাহলে সে এলডিসি ভুক্ত হয়। অর্থনৈতিক বহুমুখী যদি অভাব থাকে, অর্থনীতির বহুমুখীর অভাব যদি থাকে তাহলে এলডিসি মুক্ত হয়। তাহলে এলডিসি থেকে মুক্ত দেশ 8টা দেশ এখনো পর্যন্ত। সর্বশেষ সাও টোমে এন্ড প্রিন্সিপে 13 ডিসেম্বর 2024 সালে বের হয়েছে। তাহলে এলডিসি থেকে প্রথম বের হয়েছে বতসোয়ানা, আর এলডিসি থেকে সর্বশেষ 2024 সালে বের হয়েছে সাও টোমে এন্ড প্রিন্সিপে। সাও টোমে এন্ড প্রিন্সিপে 23 ডিসেম্বর 2024 সালে সর্বশেষ বের হয়, সর্বশেষ বের হয়। আচ্ছা দেখো, এরপরে এলডিসি
মুক্ত হতে গেলে কিছু শর্ত মানতে হবে। মাথাপিছু আয়, মানব সম্পদ সূচক এবং অর্থনৈতিক ভঙ্গুরতা সূচক আমরা দিয়েছি এখানে, যে কত সূচক হলে বাংলাদেশ বের হয়ে যাইতে পারবে। ওকে, দেয়া আছে তিনটা শর্ত, দেখে নিবা তিনটা শর্ত, দেখে নিবা তিনটা শর্ত, এই তিনটা শর্ত। ওকে, এরপরে আমরা এলডিসি থেকে উত্তরণের পথে যত দেশ, অর্থাৎ এলডিসি গ্রাজুয়েট হবে যে সকল দেশগুলো, এলডিসি মুক্ত হবে যে সকল দেশগুলো, সেগুলো নিয়ে কথাবার্তা। এলডিসি মুক্ত দেশ হবে যেগুলো কথাবার্তা। ওকে, দেখো তাহলে বাংলাদেশ এলডিসি মুক্ত হবে, লাওস এলডিসি মুক্ত হবে, নেপাল হবে কত সালে? 2026 সালে। তাহলে 2026 সালের 24 নভেম্বর, 2026 সালের 24 নভেম্বর তিনটা দেশ, কয়টা দেশ ব্রাদার? তিনটা দেশ এলডিসি থেকে বের হয়ে যাবে। একটা হচ্ছে বাংলাদেশ, লাওস, নেপাল। বাংলাদেশ, লাওস, নেপাল কত সালে? 2026 সালে। 2027 সালের 13 ডিসেম্বর বের হবে সলোমন দ্বীপপুঞ্জ। 2027 বের হবে সলোমন দ্বীপপুঞ্জ। কোন দেশ? সলোমন দ্বীপপুঞ্জ বের হবে। ওকে, আচ্ছা, এরপরে আসো বদ্বীপ পরিকল্পনা 2100, ডেল্টা প্ল্যান 2100 লাগবে, দাগ দিয়ে রাখো। পূর্বে এই বদ্বীপ থেকে অনেক প্রশ্ন আসছে, ডেল্টা প্ল্যান থেকে অনেক প্রশ্ন আসছে, এবারও আসার সম্ভাবনা আছে, কোনো না কোনো জায়গা থেকে প্রশ্ন সম্ভাবনা আসা আছে। আনিসুল বলছে মিহিরজিকে ফাইনাল সাজেশনের উপর সম্পূর্ণ বইয়ের উপরই ক্লাস হবে ভাই, এটা আমরা ফ্রিতে উন্মুক্ত করে দিই সবার জন্য। এটা প্রায় 500 টাকা মূল্যের একটা কোর্স, মিহিরজিকে ফাইনাল সাজেশনের উপরে 500 টাকা মূল্যের একটা কোর্স আমাদের, এক্সাম ব্যাচ সহ। তো আমরা প্রত্যেকবারই যে সকল স্টুডেন্ট আমাদের ব্যাচে পড়ে, অনলাইন ব্যাচে পড়ে বা যারা বই সংগ্রহ করে, তাদের জন্য আমরা একদম উন্মুক্ত করে দেই। এই বছরে আমরা এই মিহিরজিকে ফাইনাল সাজেশনের ক্লাসগুলো সবার জন্য উন্মুক্ত আবারও করলাম, একই সাথে অদম্য বইয়ের ফ্রি এক্সাম উন্মুক্ত করে দিয়েছি, মিহিরজিকে ফাইনাল সাজেশনের এক্সাম সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি, ফ্রি অফ কস্ট, কোনো টাকা নিব না। শুধু আপনি এমন করে পড়বেন আমার সাথে, আর কিছু লাগবে না, শুধু আমার সাথে একটু পড়বেন, বইটা নিয়ে সংগ্রহ করে পড়বেন। ওকে, দেখো বদ্বীপ পরিকল্পনা ডেল্টা প্ল্যান 2100, বাংলাদেশের বদ্বীপ পরিকল্পনা 2100 হচ্ছে বাংলাদেশের পরিকল্পনা কমিশনের অধীনে। একটু বুঝতে হবে কাদের অধীনে? পরিকল্পনা কমিশনের অধীন। পরিকল্পনা কমিশনের অধীনে জেনারেল ইকোনমিক ডিভিশন, জিইডি, জেনারেল ইকোনমিক ডিভিশন এবং নেদারল্যান্ড সরকারের অর্থনৈতিক ও কারিগরি সহায়তায় একটি দীর্ঘমেয়াদী সমন্বিত সমষ্টিক পরিকল্পনা। তাহলে এটা নেদারল্যান্ড এবং বাংলাদেশের পরিকল্পনা কমিশন মিলে এই ডেল্টা প্ল্যানের কাজ করছে। তাহলে ডেল্টা প্ল্যানের সহায়তা করছে কোন দেশ? নেদারল্যান্ড। ডেল্টা প্ল্যান বানানো হচ্ছে কোন দেশের? নেদারল্যান্ডের আদলে। অফিসিয়াল নাম বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা 2100 প্রণয়ন প্রকল্প। সহায়তা করছে নেদারল্যান্ড সরকার। কারিগরি সহায়তা করছে ডাচ বাংলাদেশি ব্যান্ডিউ ডেল্টাস কনস্টোরিয়াম এন্ড বাংলাদেশ পলিসি রিসার্চ ইনস্টিটিউট। আচ্ছা, নিচের দিকে আসো। ডেল্টা প্ল্যানের মেয়াদ 2018 সাল থেকে 2100 সাল পর্যন্ত, প্রায় 100 বছর। অর্থাৎ এই প্রকল্পটার লক্ষ্য কি? নিরাপদ জলবায়ু পরিবর্তনের অভিঘাত সহিষ্ণু সমৃদ্ধশালী বদ্বীপ গড়ে তোলা। আমরা জানি আমরা বাংলাদেশের বদ্বীপ দেশ, হিমালয় থেকে পলি এসে জমে 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 এই বাংলাদেশটা গঠিত হয়েছে। তাহলে এইটাকে আমরা জলবায়ুর সাথে খাপ খাওয়ানোর জন্য যে লক্ষ্যমাত্রাগুলো আছে, যে পরিকল্পনাগুলো আছে, যে প্ল্যানস, যে জিনিসগুলো আছে, সেটাই বাস্তবায়ন করা হবে এই প্রকল্পের মাধ্যমে। আর বাস্তবায়নের দায়িত্ব কে নিয়েছেন? নেদারল্যান্ড সরকার এবং বাংলাদেশের পরিকল্পনা কমিশন। কে নিয়েছেন? নেদারল্যান্ড এবং বাংলাদেশের পরিকল্পনা কমিশন। বিগত সময়ে অসংখ্যবার প্রশ্ন আসছে ডেল্টা প্ল্যানের মেয়াদ কত বছর এবং ডেল্টা প্ল্যানের সহযোগিতা করছে কোন দেশ? নেদারল্যান্ড। আসো, প্রধান লক্ষ্য জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো। আচ্ছা, বদ্বীপ পরিকল্পনায় হটস্পট রয়েছে 6টা স্থান। এটাও পরীক্ষা আসছে যে হটস্পট কয়টা আছে? 6টা স্থান। বদ্বীপ পরিকল্পনায় হটস্পট কয়টা? এই কমেন্ট করো, বদ্বীপ পরিকল্পনায় হটস্পট কয়টা? আর বদ্বীপে এই ডেল্টা প্ল্যানের সহায়তা করছে কোন দেশ? ডেল্টা প্ল্যানের সহায়তা করছে কোন দেশ? কমেন্টে লিখো। ডেল্টা প্ল্যানের সহায়তা করছে কোন দেশ? কমেন্টে লিখো দেখি। ডেল্টা প্ল্যানের সহায়তা করছে কোন দেশ? সবাই একটু ঝটপট কমেন্টে লিখো। ডেল্টা প্ল্যানের সহায়তা করছে কোন দেশ? আর এই ডেল্টা প্ল্যানের হটস্পটের সংখ্যা কয়টা? হটস্পট সংখ্যা, হটস্পট স্থান কয়টা? ক্লাসে আমার সাথে কমেন্ট করবা, দেখবা পরীক্ষার হলে এটাই চলে আসছে, মনে হবে যে কোশ্চেন অর্ণব ভাই করছে। ওকে, নেদারল্যান্ড 6টা, নেদারল্যান্ড বলেছে 6টা বলেছে, নেদারল্যান্ড এবং 6টা। ওকে, তোমার যত ফ্রেন্ডস আছে
যত বান্ধবী আছে সব জায়গায় ওদেরকে বলো শেয়ার করে দেওয়ার জন্য, সব জায়গায় শেয়ার করে দাও ক্লাস, সব জায়গায় ক্লাস শেয়ার করে দাও, সব জায়গায় ক্লাস শেয়ার করে দাও। ওকে, এরপরে আসো আমরা একটু তাহলে এবার এখানের কোশ্চেন গুলো একটু সলভ করার চেষ্টা করি, কোশ্চেন গুলো একটু সলভ করার চেষ্টা করি। দেখো প্রশ্নগুলো দেখো, প্রশ্ন কি বলছে, 2024 সাল পর্যন্ত এলডিসি থেকে বের হয়, 2024 সাল পর্যন্ত এলডিসি থেকে বের হয় কয়টা দেশ ব্রাদার? 8টা দেশ। 2024 সাল পর্যন্ত এলডিসি থেকে কয়টা দেশ বের হয়েছে? 8টা দেশ। বাংলাদেশ এলডিসি থেকে আনুষ্ঠানিকভাবে বের হবে 2026 সালের 24 নভেম্বর। 2026 সালের কবে? 24 নভেম্বর। 24 নভেম্বর। বাংলাদেশ এলডিসি ভুক্ত হয় কত সালে? 1975 সালে। এলডিসি ভুক্ত হয় কত সালে? 1975 সালে। জাতিসংঘের কোন সংস্থা জিআই পণ্যের সনদ প্রণয়ন করে? আচ্ছা জিআই পণ্য পড়বো আমরা, জিআই পণ্য ডাব্লিউআইপিও দেয়, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন যেটা, সেটা তারা দেয়। বদ্বীপ পরিকল্পনা 2100 প্রকল্পের সহায়তাকারী দেশের নাম কি? সহায়তাকারী দেশের নাম হচ্ছে নেদারল্যান্ড। সহায়তাকারী দেশের নাম কি ব্রাদার? সহায়তাকারী দেশের নাম হচ্ছে নেদারল্যান্ড। সহায়তাকারী দেশের নাম কি? নেদারল্যান্ড। আচ্ছা আমরা একটু দেখি তথ্য প্রযুক্তি অধ্যায় 11, তথ্য প্রযুক্তি অধ্যায় 11, তথ্য প্রযুক্তি, হ্যাঁ তথ্য প্রযুক্তি অধ্যায় 11তে আসি, তথ্য প্রযুক্তি। এলন মাস্ক, আজকেও এখান থেকে একটা প্রশ্ন আসছে ভাই, আজকেও এই জায়গা থেকে প্রশ্ন আসছে, আজকেও এই জায়গা থেকে প্রশ্ন আসছে, এই তথ্য প্রযুক্তি থেকে। দেখো খেয়াল করো, বাংলাদেশে ইলন মাস্কের স্টারলিং ইন্টারনেট সেবা, এটা একটা স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা, গতবার ঢাবিতে আসছিল, স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা, তাহলে তার নাম কি? স্টারলিং। স্টারলিং অর্থাৎ কৃত্রিম উপগ্রহের মাধ্যমে, যেটাকে আমরা স্যাটেলাইট বলি, এই কৃত্রিম উপগ্রহের মাধ্যমে স্যাটেলাইট সেবাটা দিচ্ছে। আচ্ছা খেয়াল করো, এই স্টারলিং বাংলাদেশে ব্যবসা করার জন্য অনুমোদন দেয় কে? বিডা অনুমোদন দেয়, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। কবে দেয়? 29 মার্চ 2025 সালে। 29 মার্চ 2025। তাহলে স্টারলিংক এর অনুমোদন দেয় কোন প্রতিষ্ঠান? কমেন্ট করো, স্টারলিংক এর অনুমোদন দেয় কোন প্রতিষ্ঠান? সবাই একটু কমেন্টে জানাও, স্টারলিংক এর অনুমোদন দেয় কোন প্রতিষ্ঠান? স্টারলিংক এর অনুমোদন দেয় কোন প্রতিষ্ঠান? স্টারলিংক এর অনুমোদন দেয় কোন প্রতিষ্ঠান? একযোগে সবাই কমেন্ট করো তো, স্টারলিংক এর অনুমোদন দেয় কোন প্রতিষ্ঠান? ওকে দেখো, এরপরে আসো, স্টারলিংক এর অনুমোদন দেয় যে প্রতিষ্ঠান, তার নাম হচ্ছে বিডা। 29 মার্চ 2025 সালে স্টারলিং পরীক্ষামূলক ভাবে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে চালু হয়েছিল। কোন জায়গায়? হোটেল ইন্টারকন্টিনেন্টাল। হোটেল কোন জায়গা? হোটেলের নাম কি? হোটেল ইন্টারকন্টিনেন্টাল, 9 এপ্রিল 2025। এবং আনুষ্ঠানিকভাবে স্টারলিং কার্যক্রম শুরু করে 20 মে 2025 সালে। 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 20 মে 2025। 20 মে 2025 সালে স্টারলিং আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে সহায়তা করে। 20 মে 2025 সালে। ওকে, এবার আসুন, স্টারলিং বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে 18 জুলাই 2025 সালে। আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে 18 জুলাই 2025 সালে। এই স্টারলিং চালুকারীর ক্ষেত্রে বাংলাদেশ হচ্ছে তৃতীয়। তাহলে দক্ষিণ এশিয়ায় স্টারলিং, দক্ষিণ এশিয়ার 8টা দেশের মধ্যে স্টারলিং চালুকারী দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান হচ্ছে থার্ড, দক্ষিণ এশিয়ার মধ্যে থার্ড। আসো এরপরে আসো, আমরা একটু কিছু জিনিস দেখতে চাই, সেটা হচ্ছে বিশ্বের প্রথম, বর্তমানে স্টারলিং সেবা দিচ্ছে বিশ্বের প্রায় 100টা দেশ এই সেবা নিচ্ছে বা দিচ্ছে। স্টারলিং সেবা চালু হয় প্রথম যুক্তরাষ্ট্রে 2020 সালে। যুক্তরাষ্ট্রে 20 সালে। স্টারলিং দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম চালু হয় মালদ্বীপে 2023 সালে, দ্বিতীয় ভুটান, আর বাংলাদেশে হচ্ছে তৃতীয়। তাহলে দক্ষিণ এশিয়ার মধ্যে স্টারলিং প্রথম চালু হয় দ্বীপ রাষ্ট্র মালদ্বীপে। কোথায়? মালদ্বীপে। দ্বিতীয় কোথায় হয়েছে? দ্বিতীয় হয়েছে ভুটানে। পৃথিবীর ধূমপান নিষিদ্ধকারী দেশ, কার্বন নেগেটিভ দেশ, কার্বন নেগেটিভ দেশ, কার্বন নেগেটিভ দেশ, তার নাম কি? তার নাম হচ্ছে ভুটান। তার নাম কি? ভুটান। আর বাংলাদেশ তৃতীয় দেশ স্টারলিং চালু করার ক্ষেত্রে। ওকে, স্টারলিং চলে গেল, স্টারলিং চলে গেল। এবার এখানে আসো, ইলন মাস্কের কথাবার্তাতে আসো। ইলন মাস্ক, ইলন মাস্ক খেয়াল করো, ইলন মাস্ক তার জন্ম হচ্ছে দক্ষিণ আফ্রিকায়, তার নাগরিকত্ব দ্বৈত নাগরিকত্ব, সে কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের তার নাগরিকত্ব আছে, দ্বৈত নাগরিকত্ব আছে ইলন মাস্কের। খেয়াল করো, ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেস এক্স, মহাকাশ
যান নির্মাণ এবং উৎক্ষেপণ নিয়ে কাজ করে, মহাকাশ যান এবং উৎক্ষেপণ নিয়ে কাজ করে। এক্স মাইক্রো ব্লগিং সাইট, যেটা এক্স, আগের নাম ছিল হচ্ছে টুইটার, এখন নাম পরিবর্তন করে ফেলছে, এটার নাম এখন এক্স বানায় ফেলছে, টুইটারের নাম কিন্তু এক্স। আসো স্টারলিং স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা, পেপাল একটা ই কমার্স প্রতিষ্ঠান, গ্রক কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট। এটা ইলন মাস্কের নতুন রাজনৈতিক দলের নাম হচ্ছে দ্য আমেরিকান পার্টি, দ্য আমেরিকান পার্টি। তাহলে ইলন মাস্কের যে প্রতিষ্ঠানগুলো আছে এখান থেকে প্রশ্ন হয়, স্পেস এক্স, তারপরে এক্স, স্টারলিং, পেপাল, গ্রক কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবটের নাম হচ্ছে গ্রক, কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবটের নাম কি ব্রাদার? গ্রক, গ্রক। তাহলে স্পেস এক্স, তারপরে এক্স, স্টারলিং, পেপাল, গ্রক, এখান থেকে পরীক্ষা প্রশ্ন হতে পারে। গত বছর ডিপসিক নিয়ে প্রশ্ন আসছে গত পরীক্ষাগুলোতে, সাম্প্রতিক সময়ে পরীক্ষা প্রশ্ন আসতেছে ডিপসিক নিয়ে, তাও একটু জেনে রাখো। এটা চীনা একটা কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি, ডিপসিক চীনা বুদ্ধিমত্তা কোম্পানি, চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি, চীন দেশের। তাহলে ডিপসিক কোন দেশের? কমেন্ট করো, ডিপসিক কোন দেশের? চীন দেশের। ডিপসিক কোন দেশের? চীন দেশের কোম্পানি। 10 জানুয়ারি 2025 সালে তারা প্রথম বিনামূল্যে চ্যাটবট অ্যাপ প্রকাশ করে, যে 27 জানুয়ারির মধ্যে যুক্তরাষ্ট্রের অ্যাপের স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড করা। আচ্ছা, ওকে ফাইন। এই ডিপসিকের সদর দপ্তর হচ্ছে হাংচৌ, হাংচৌ চীন, চীনের হাংচৌয়ে বা চীনে। এটা প্রতিষ্ঠা হয়েছে 2023 সালে। প্রতিষ্ঠাতা হচ্ছে লিয়াং ওয়াংফেং, লিয়াং ওয়ানফেং, লিয়ান ওয়াংফেং, লিয়াং ওয়ানফেং, লিয়াং ওয়াংফেং। ডিপসিকের প্রতিষ্ঠাতা হচ্ছে লিয়াং ওয়ানফেং, লিয়াং ওয়ানফেং। স্টারলিং এর কাজ কি? আজীবন বলতেছে স্টারলিং এর কাজ হচ্ছে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা প্রদান করা, স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবা প্রদান করা। ওকে, তাহলে দেখো বর্তমানে প্রধানকে সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার হচ্ছে লিয়াং ওয়ানফেং, লিয়াং ওয়ানফেং, লিয়াং ওয়ানফেং। প্রতিষ্ঠানদের মালিক হচ্ছে হাই ফ্লায়ার, প্রতিষ্ঠানটির মালিক হচ্ছে হাই ফ্লায়ার, হাই ফ্লায়ার, হাই ফ্লায়ার। প্রতিষ্ঠানের মালিককে হাই ফ্লায়ার, প্রতিষ্ঠানের মালিককে ব্রাদার হাই ফ্লায়ার। তাহলে ডিপসেক একটা চীনা কোম্পানি, 2025 সালের 10 জানুয়ারিতে তারা বাজারে এই অ্যাপটা নিয়ে আসছে। সদর দপ্তর হচ্ছে চীনের হাংচৌতে, আর প্রতিষ্ঠাতা হচ্ছে লিয়াং ওয়ানফেং। বর্তমানে এটার মালিক হচ্ছে হাই ফ্লায়ার, হাই ফ্লায়ার, হাই ফ্লায়ার, হাই ফ্লায়ার। ওকে, হাই ফ্লায়ার। এটা কত নম্বর পেজ? একজন জিজ্ঞেস করলো ভাই, এটা পেজ নাম্বার হচ্ছে 29, পেজ নাম্বার 29। ওকে, আমরা এবার আলোচনা করব চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি। খেয়াল করো, এআই এইটাই পরীক্ষা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ ইউনিটের চারুকলা পরিষদে এই প্রশ্ন আসছে, গতবারও কিন্তু ছিল, যে এআই এর পূর্ণরূপ কি? এআই মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা। আচ্ছা দেখো, তাহলে এই কৃত্রিম বুদ্ধিমত্তার হচ্ছে একটা চ্যাট জিপিটি, এটা একটা চ্যাটবট সেভ আলাপচারিতার সফটওয়্যার, যেটা এটা চালু করছে যে প্রতিষ্ঠান, তার হচ্ছে ওপেন এআই। তাহলে চ্যাট জিপিটি কে বানাইছে, কারা চালু করছে? ওপেন এআই নামক প্রতিষ্ঠানটা চালু করছে। এটা পরীক্ষামূলকভাবে চালু হয়েছিল 2022 সালে, আর স্থায়ীভাবে চালু হয় 2023 সালে। চ্যাট জিপিটির উদ্যোক্তা আর প্রোগ্রামার হচ্ছে স্যাম অল্টম্যান, স্যাম অল্টম্যান, স্যাম অল্টম্যান। মানে চ্যাট জিপিটির উদ্যোক্তার নাম হচ্ছে স্যাম অল্টম্যান, স্যাম অল্টম্যান। চ্যাট জিপিটির উদ্যোক্তাকে স্যাম অল্টম্যান, স্যাম অল্টম্যান। চ্যাট জিপিটি ওপেন এআই, ওপেন এআই বানাইছে, কে বানাইছে? ওপেন এআই। চ্যাট জিপিটির পূর্ণরূপ হচ্ছে চ্যাট জেনারেটিভ প্রিটেন্ড ট্রান্সফর্মার, এটাও আসছে পরীক্ষায়। চ্যাট জেনারেটিভ প্রিটেন্ড ট্রান্সফর্মার, চ্যাট জেনারেটিভ প্রি-ট্রেন্ড ট্রান্সফর্মার, চ্যাট জেনারেটিভ প্রি-ট্রেন্ড ট্রান্সফর্মার, চ্যাট জেনারেটিভ প্রি-ট্রেন্ড ট্রান্সফর্মার। ওকে, খেয়াল করো, একটু নিচের দিকে আসো। মাইক্রোসফটের চ্যাটবটের নাম হচ্ছে কোপিলট, মাইক্রোসফটের চ্যাটবটের নাম হচ্ছে কোপিলট, পূর্ব নাম ছিল বিং চ্যাটবট। গুগলের চ্যাটবটের নাম হচ্ছে জিমিনি, খুবই আলোচিত বর্তমানে জিমিনি। গুগলের চ্যাটবটের নাম হচ্ছে জিমিনি, জিমিনি। গুগলের চ্যাটবটের নাম কি? জিমিনি। আলোচিত কিছু এআই যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বার্ড, ল্যামডা, অলবার্ট, বার্ড, ল্যামডা, অলবার্ট, এগুলো হচ্ছে আলোচিত, এগুলো হচ্ছে আলোচিত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। দেখো, প্রথম পশ্চিমা বা ইউরোপীয় দেশ হিসেবে চ্যাট জিপিটি নিষিদ্ধ করে যে দেশ, তার নাম হচ্ছে ইতালি। তাহলে ইউরোপের যে দেশ চ্যাট জিপিটি নিষিদ্ধ করেছে, ইউরোপের যে দেশ চ্যাট জিপিটি নিষিদ্ধ করেছে, ইউরোপের যে দেশে চ্যাট জিপিটি নিষিদ্ধ, তার নাম হচ্ছে ইতালি, ইতালি, হ্যাঁ ইতালি, ইতালি। খেয়াল করো,
যে শহরে চ্যাট জিপিটি নিষিদ্ধ। আচ্ছা দেখো, এই এআই এআই কোম্পানি যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর যে কোম্পানির নাম হচ্ছে XAI, এটার সদর দপ্তর রয়েছে সান ফ্রান্সিসকো যুক্তরাষ্ট্র। তাহলে ওপেন এআই এর সদর দপ্তর কোথায় আছে? সান ফ্রান্সিসকো যুক্তরাষ্ট্র। বা XAI এটার সদর দপ্তর কোথায়? সান ফ্রান্সিসকো যুক্তরাষ্ট্র। দাগ দিয়ে রাখতে পারো। থ্রেডস, এটাও একটু রাখো। থ্রেডস, বর্তমানে আমরা ইনস্টাগ্রাম চালাই, থ্রেডস চালাই। এই থ্রেডস এর মালিকানার প্রতিষ্ঠান হচ্ছে মেটা। আমরা ফেসবুকের প্রতিষ্ঠানকে দেখি মেটা, আর একইভাবে থ্রেডস এর মালিকানাও কিন্তু মেটার, অর্থাৎ ফেসবুকের অধীনেই এটা। ওকে, আসো, বাংলা ভাষায় প্রথম আলাপচারিতার চ্যাট জিপিটির নাম হচ্ছে আলাপচারী। বাংলা ভাষার প্রথম চ্যাট জিপিটির নাম হচ্ছে আলাপচারী। এর নির্মাতা হচ্ছে ফাহমিদুল হাসান। পরীক্ষায় আসতে পারে এটা। বিশ্বের প্রথম আর্টিফিশিয়াল শিশুর নাম হচ্ছে টং টং। গতবার পরীক্ষা আসছে। বিশ্বের প্রথম আর্টিফিশিয়াল শিশুর নাম হচ্ছে টং টং। বিশ্বের প্রথম আর্টিফিশিয়াল শিশুর নাম হচ্ছে টং টং। আচ্ছা, বলছে রিধি কেন ইতালি ব্যান করেছে? চ্যাট জিপিটি কেন ইতালি ব্যান করলো? ব্যান করার তো অনেকগুলো কারণ থাকতে পারে। জিও পলিটিক্যালি কারণ থাকতে পারে, সোশ্যালি কোনো কারণ থাকতে পারে, তারপরে হচ্ছে সাইকোলজিক্যালি কোনো কারণ থাকতে পারে, সোশ্যাল প্ল্যাটফর্মকে হয়তো কোনো রিস্কের মধ্যে ফেলতে পারে। এগুলো অনেকগুলো কারণ থাকতে পারে। কিছু কনফিডেন্সিয়াল কারণ আছে যেগুলো কখনো তারা প্রকাশ করে না। যেমন যেমন তোমরা চায়নাতে ফেসবুক ব্যবহার হয় না, চায়নাতে টিকটক ব্যবহার হয় না, বাট টিকটকের অন্য একটা ভার্সন ব্যবহার হয়। তো তারা চায় না তাদের সাইবার সিকিউরিটি নিরাপত্তার জন্য তাদের ডাটা যেন অন্য কোনো জায়গায় না যায়। বিভিন্ন কাজ আছে, এই জন্য তারা চেষ্টা করে। ওকে, এআই চালিত যুদ্ধ বিমানের সফল পরীক্ষা চালায় সুইডেন। দেখছো অবস্থা? এআই চালিত যুদ্ধ বিমানের সফল পরীক্ষা চালায় যে দেশ, তার নাম হচ্ছে সুইডেন। এআই চালিত গতবার কোথায় যেন এটা পরীক্ষায় আসছিল, এই টংটং এর কথা মনে পড়তেছে না আমার। রাজশাহী, চট্টগ্রাম না কোথায় যেন একটা আসলো এই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায়, চাকরি পরীক্ষায় আসছে। তাহলে বিশ্বের প্রথম এআই শিশুর নাম হলো টং টং, আর এআই চালিত যুদ্ধ বিমানে সফল করছে সুইডেন। বাংলা ভাষায় চ্যাট জিপিটির নাম হচ্ছে আলাপচারী ফাহমিদুল হাসান। তোমরা একটু ক্লাস থেকে একটু শেয়ার করে দাও। সাকিব খান তুমি একটু শেয়ার করে দাও তো ক্লাস, তোমাদের লজিকের যত গ্রুপ আছে সবগুলোতে, দিনাজপুরের শিক্ষার্থী একটা ক্লাস শেয়ার করে দাও ভাই। আমি তোমাদেরকে দেখো, আমি যে পড়াই, আমি পড়ানোর তালেই থাকি এবং যা পড়াই তা থেকে তুমি কমন পাবা। আমি এতটুকু তোমাকে কনফিডেন্টের সহিত বলতে পারি যে আমি তোমাকে যা পড়ায় দিব এই জিনিসগুলো তোমার পরীক্ষায় আসার সম্ভাবনা। ওকে, ওপেন এআই একটা 9 স্টার মারো। ওপেন এআই 9 স্টার। মার্কিন যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তার গবেষণা একটা প্রতিষ্ঠান এআই। প্রতিষ্ঠাতা হচ্ছে স্যাম অল্টম্যান, এলন মাস্ক সহ অনেকেই। সদর দপ্তর ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্র। এআই, এই ওপেন এআই এর প্রধান হচ্ছে স্যাম অল্টম্যান। এআই এর প্রধান কে? স্যাম অল্টম্যান। এআই এর প্রধান কে? স্যাম অল্টম্যান। আচ্ছা, এলন মাস্ক ওপেন এআই থেকে সরে আসেন 2018 সালে। আচ্ছা, এরপরে একটু দেখি আমরা ওপেন এআই এর কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত স্মার্ট ব্রাউজারের নাম হচ্ছে চ্যাট জিপিটি অ্যাটলাস। এটা দাগ দিয়ে রাখতে পারো। চ্যাট জিপিটি অ্যাটলাস। ওপেন এআই এর কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ব্রাউজারের নাম হচ্ছে চ্যাট জিপিটি অ্যাটলাস। কি নাম ভাই? চ্যাট জিপিটি অ্যাটলাস। ওকে, চ্যাট জিপিটি অ্যাটলাস। আচ্ছা, এটাও খুবই গুরুত্বপূর্ণ। গতবার এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসছে, এইবারও এখান থেকে প্রশ্ন আসতেছে। 9 স্টার মারো এটা। কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ উপস্থাপন 2023 সাল থেকে এই টপিক থেকে প্রশ্ন আসতেছে। খেয়াল করো, বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা উপস্থাপক হচ্ছে চীনের সিনহুয়া সংবাদ সংস্থায় হয়েছে। তাহলে সিনহুয়া যে দেশের সংবাদ সংস্থা, তার নাম হচ্ছে চীন। সিনহুয়া কোন দেশের সংবাদ সংস্থা? চীনের একটা সংবাদ সংস্থার নাম হচ্ছে সিনহুয়া। চীনের সংবাদ সংস্থার নাম কি? সিনহুয়া। তাহলে এই পৃথিবীতে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সংবাদ উপস্থাপন করেছে যে দেশ, তার নাম হচ্ছে চীন। কোন দেশ? চীন। বলো কোন দেশ ভাই? চীন। আচ্ছা, বাংলাদেশের কৃত্রিম বুদ্ধিমত্তার নাম হচ্ছে অপরাজিতা। এটা
23-24 শিক্ষাবর্ষে বিউপিতে আসছে, এইটা কিন্তু অলরেডি বাংলাদেশের কৃত্রিম বুদ্ধিমত্তার নাম অপরাজিতা, অনেকবার আসছে। বিগত 1 বছর আগের প্রশ্ন দেখেন বা 2 বছর আগের প্রশ্ন দেখেন, পরীক্ষায় আসছে, এখনো আসতেছে, গত বছর আসছে। চালু করে যে চ্যানেল, তার নাম হচ্ছে চ্যানেল 24, 2023 সালের 19 জুলাই হয়েছে। 2023 সালের কবে? 19 জুলাই। তাহলে বাংলাদেশের কৃত্রিম বুদ্ধিমত্তার নাম হচ্ছে অপরাজিতা, চালু করে হচ্ছে চ্যানেল 24, চালু করেছে, তারিখ হচ্ছে 2023 সালে করছে। এখন আর তারিখটা লাগবে না, এখন লাগবে কোন চ্যানেল করছে। কৃত্রিম বুদ্ধিমত্তার নিয়ন্ত্রণের ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন একটা আইন পাশ করছে, ইউরোপীয় ইউনিয়ন আইন পাশ করে। আরব দেশের মধ্যে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে হচ্ছে কুয়েত, উপস্থাপকের নাম হচ্ছে ফেদা। উপস্থাপকের নাম কি? ফেদা। তাহলে আরব রাষ্ট্রগুলোর মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেছে, আরব রাষ্ট্রের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেছে, আরব রাষ্ট্রগুলোর মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেছে যে তার নাম কি? তার নাম হচ্ছে কুয়েত, যে দেশ কুয়েত। কৃত্রিম বুদ্ধিমত্তার নাম কি? ফেদা। বুদ্ধিমত্তার নাম কি ব্রাদার? ফেদা। বুদ্ধিমত্তার নাম কি? ফেদা। বুদ্ধিমত্তার নাম হচ্ছে ফেদা। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছেন। ওকে, আসেন মহাকাশ ও প্রযুক্তি নিয়ে বিবিধ, মহাকাশ এবং প্রযুক্তি নিয়ে বিবিধ, আসেন এই জায়গাটায় পড়ি, আলোচনা করি। আমার সাথে একটু কমেন্ট করার চেষ্টা করবেন, তাহলে পড়াটা হয়ে যাবে। আর আপনারা যারা এখনো পর্যন্ত মিহির জিকে ফাইনাল সাজেশন সংগ্রহ করেন নাই আর অদম্য সংগ্রহ করেন নাই, তাদের জন্য বলি ভাই, সংগ্রহ করে ফেলেন, বাকিটা আল্লাহর উপরে ছেড়ে দেন, আর আমাকে পড়ানোর দায়িত্বটা দেন। 2টা বই পড়ানোর দায়িত্বটা আমাকে দেন। দেখেন, আমরা 2জন ভাই, আপনি মোত্তালিব মিহির ভাইকে হয়তো চিনে থাকতে পারেন, আপনি হয়তো আমাকেও চিনতে পারেন। আমরা 2 ভাই চেষ্টা করেছি খুব সূক্ষ্মভাবে, মানে আমরা চেষ্টা করেছি যে বইগুলো থেকে যেন সর্বোচ্চ কমন আসে এমন করে লেখার, রচনা করার। যেমন আমি খুবই ডেডিকেটেডলি কাজ করার চেষ্টা করি, কতটুকু পারি আমি জানি না, বাট আমি খুব ডেডিকেটেডলি করার চেষ্টা করি। দেখেন, আমি আপনাদেরকে কথা দিছি যে মিহির জিকে ফাইনাল সাজেশন আমি ক্লাস নিয়ে শেষ করে আপনাকে দিব। আমি আপনাকে ভাই কথা দিছি, এবং আমি আজকে পড়াইতে পড়াইতে দেখেন আমি আজকে 30 পৃষ্ঠায় চলে আসছি, 30 পৃষ্ঠায় চলে আসছি। তাহলে এই যে 30 পৃষ্ঠা পর্যন্ত আমি আসলাম আপনাকে পড়ায়া, আর সাম্প্রতিক আছে আর মাত্র 5 পেজ। তাহলে এটা কিন্তু আমি আপনাকে শেষ করছি। এরপরে আমি কি বলছি যে বেসিক থেকে আমি পড়াবো ম্যারাথন ক্লাসে, বেসিক পড়াবো ম্যারাথন ক্লাসে। অর্থাৎ আজকে যদি শেষ হয়ে যায়, তাহলে আগামী দিন থেকে আমরা ম্যারাথনে ঢুকে যাব। আজকে শেষ হয়ে গেলে আগামী দিনে আমরা ম্যারাথনে ঢুকে যাব। তো বিগত সময়টাতে ঢাবি, রাবি, চবি সব জায়গায় কিন্তু সর্বোচ্চ লেভেলের কমন আসছে, সবচেয়ে বেশি। বাংলাদেশের একমাত্র সর্বোচ্চ লেভেলের কমন বই হচ্ছে মিহির জিকে, এটা আপনি নিঃসন্দেহে বলতে পারেন, যারা পড়েছে তারা জানে। সাথে আমরা চেষ্টা করেছি যারা ইংলিশ ভার্সনে বিউপিতে, জাহাঙ্গীরনগরে, মেরিটাইমে পরীক্ষা দিবা, খুলনাতে পরীক্ষা দেবা, তাদের জন্য অদম্য। 2টা বই একসাথে নিবা, পাশাপাশি নিবা, সুন্দর করে প্র্যাকটিস করে যাবা, তাহলে ইনশাল্লাহ। আর আমার ক্লাস তো তোমার জন্য আছেই, অর্ণব ভাই আছে, শেষ দিন পর্যন্ত অর্ণব ভাই আছে তোমাদের সাথে। ওকে, মহাকাশ প্রযুক্তি নিয়ে বিবিধ তথ্য। বিশ্বের প্রথম এআই শিশুর নাম হচ্ছে টমটম। আচ্ছা, বিশ্বের প্রথম এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ার নাম হচ্ছে ডেভিন। বিশ্বের প্রথম কাঠ দিয়ে স্যাটেলাইট তৈরি করে জাপান, নাম হচ্ছে লিঙ্গোসেট। এই যে লিঙ্গোসেট, এইটাও গতবার পরীক্ষায় আসছে একটা জায়গায়, আমরা সাজেশন থেকে দেখেছিলাম যে প্রথম কাঠের তৈরি স্যাটেলাইট, এটা কোথায় যেন, রাবি না কোথায়, চবি কোথায় যেন আসছে, কাঠের তৈরি স্যাটেলাইট। তাহলে কাঠের তৈরি স্যাটেলাইট উৎক্ষেপণ করছে যে দেশ, তার নাম হচ্ছে জাপান, লিঙ্গোসেট। 5 নভেম্বর 2024 সালে এটা আসছে, মানে পাঠাইছে। আচ্ছা, 12 সেপ্টেম্বর 2024 মহাশূন্যে প্রথম অপেশাদার ক্রু হিসেবে স্পেস ওয়াক সম্পন্ন করে পড়ে রাখতে পারেন। আচ্ছা, এরপরে সম্প্রতি চাঁদে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করে রাশিয়া এবং চায়না। খালি আজগুবি কথাবার্তা। তাহলে চাঁদে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করছে কে? রাশিয়া। অদম্য কি জিকে বই? হ্যাঁ ভাই, অদম্য জিকে বই, তৌসিফ জিকে বই। ওকে, চন্দ্রবিজ্ঞানের সফল দেশ হচ্ছে 5টা। প্রথম হচ্ছে রাশিয়া, সেকেন্ড হচ্ছে আমেরিকা, থার্ড হচ্ছে চীন, ফোর্থ ভারত, আর পঞ্চম হচ্ছে জাপান। তাহলে দেখেন, চন্দ্রবিজ্ঞানের সফলকারী দেশের মধ্যে অধিকাংশ দেশগুলাই কিন্তু এশিয়া মহাদেশের, অধিকাংশ দেশগুলাই কি এশিয়া মহাদেশের দেশ। ওকে,
আসেন চতুর্থ শিল্প বিপ্লব। আপনি এখানে আপনি এখানে 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 11 স্টার মারেন, এটা 11 স্টার। চতুর্থ শিল্প বিপ্লবে 11 স্টার মারেন, স্টার মাইরা পড়বেন এটা। আসেন, চতুর্থ শিল্প বিপ্লব শব্দটি প্রথম ব্যবহার করেন বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রতিষ্ঠাতা ও নির্বাহী ক্লাউস শেয়ার 2015 সালের ফরেন অ্যাফেয়ার্স আর্টিকেল দ্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন গ্রন্থে চতুর্থ শিল্প বিপ্লব এই শব্দটা ব্যবহার হয়েছে। ওকে ফাইন। গতবার পরীক্ষায় প্রশ্ন আসছিল যে শিল্প বিপ্লব শব্দটি ব্যবহার করেছেন কে? অগাস্তে বাঙ্কি। এটা চট্টগ্রামে আসছিল, অগাস্তে বাঙ্কি। আচ্ছা দেখেন, এরপরে আসেন বিষয়বস্তুটা কি। এই চতুর্থ শিল্প বিপ্লবের বিষয়বস্তু ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবনের ব্যবহার করে বা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে উৎপাদন ব্যবস্থার আধুনিকায়ন। তাহলে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে কি করব? উৎপাদন ব্যবস্থার আধুনিকায়ন, উৎপাদন ব্যবস্থার আধুনিকায়ন করতে চাই আমরা। এটাই হচ্ছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথাবার্তা। তাহলে এবার আসেন, এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের অপর নাম হচ্ছে ডিজিটাল বিপ্লব। অপর নাম কি ব্রাদার? ডিজিটাল বিপ্লব। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের অপর নাম কি? ডিজিটাল বিপ্লব। ডিজিটাল বিপ্লব উদাহরণ স্মার্টফোন, রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ন্যানো টেকনোলজি, কোয়ান্টাম কম্পিউটিং, বায়োটেকনোলজি, ইন্টারনেট অফ থিংস, ডিসেন্ট্রালাইজড কনসেনসাস, ফিফথ জেনারেশন ওয়্যারলেস টেকনোলজি, 5G। তাহলে প্রশ্ন এখান থেকে যেটা হতে পারে, প্রশ্ন হতে পারে যে নিচের কোনটি চতুর্থ শিল্প বিপ্লবের অন্তর্ভুক্ত নয়? নিচের কোনটি চতুর্থ শিল্প বিপ্লবের অন্তর্ভুক্ত নয়? নিচের কোনটি চতুর্থ শিল্প বিপ্লবের অন্তর্ভুক্ত নয়? এই টাইপের প্রশ্ন হতে পারে। নিচের কোনটি চতুর্থ শিল্প বিপ্লবের অন্তর্ভুক্ত নয়? এই রকম প্রশ্ন কিন্তু বিগত সময়ে এসেছে। নিচের কোনটি চতুর্থ শিল্প বিপ্লবের অন্তর্ভুক্ত নয়, এরকম প্রশ্ন। তাহলে চতুর্থ শিল্প বিপ্লবের অন্তর্ভুক্ত হচ্ছে স্মার্টফোন, রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ন্যানো টেকনোলজি, কোয়ান্টাম কম্পিউটারিং, বায়োটেকনোলজি, ডিসেন্ট্রালাইজ কনসেনসাস, 5G, সবগুলাই ডিজিটাল বিপ্লব। কি নাম? ডিজিটাল বিপ্লব। আচ্ছা, এরপরে আমরা একটু প্রশ্ন সলভের দিকে আসি। দেখেন, বাংলাদেশে স্টারলিং সেবা শুরু করার মূল উদ্দেশ্যটা কি ভাই? মূল উদ্দেশ্য বাংলাদেশের সর্বত্র যেন দ্রুত গতির ইন্টারনেট সেবা পাওয়া যায়। দ্রুত গতির কি? ইন্টারনেট সেবা পাওয়া যায়। দ্রুত গতির ইন্টারনেট সেবা পাওয়া যায়। আসেন, দক্ষিণ এশিয়ার প্রথম কোন দেশ স্টারলিং চালু করে? তাহলে দক্ষিণ এশিয়ার প্রথম কোন দেশ? মালদ্বীপ। এই কমেন্ট করেন, দক্ষিণ এশিয়ার কোন দেশ প্রথম স্টারলিং সেবা চালু করেছে? কমেন্ট করেন তো, দক্ষিণ এশিয়ার প্রথম কোন দেশ স্টারলিং সেবা চালু করেছে? দক্ষিণ এশিয়ার প্রথম কোন দেশ স্টারলিং সেবা চালু করেছে? বলেন। ওকে, মাঝে 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 আমরা একটা জিনিস বলি, একটা জিনিস নিজেদেরকে সান্ত্বনা দেই, সেটা কি জানেন? আমাদের আমাদের একটা সাইকোলজি আপনাদেরকে বলি। সাইকোলজিটা কি একটু শোনেন। দেখেন আমার সাথে আপনাদের এই সাইকোলজিটা মিলে কিনা, আমি সত্যি বললাম কিনা। ধরেন ধরেন কোন একটা বাচ্চা ফেল করলো বা সে কম নম্বর পেল পরীক্ষায়। ওকে, পরীক্ষায় সে কম নম্বর পাইছে। তো পরীক্ষায় কম নম্বর পেলে আমরা সাধারণত কি করি? কারণ আমি পরীক্ষায় 100-তে পাইলাম 33% নাম্বার আমি পেলাম। তাহলে পরীক্ষার হলে কম নাম্বার পেলে আমরা কি করি ভাই? আমরা কি করি? আমরা হচ্ছে আমার মতো যে কম পাইছে, আমার মতো যে কম পেয়েছে তার সাথে আমার একটা কি করি? কম্পারিজনে যাই, যে দেখো ও তো কম পাইছে, এই জন্য আমিও কম পাইছি, দেখো আমিও কম পাইছি। কেউ যদি ক্লাসে ফেল করে, ইন্টারমিডিয়েট আমরা দেখি যে ফার্স্ট ইয়ারে উঠলেই ফেল করে অনেক স্টুডেন্ট। তো ফেল করলে আমরা কি বলি ভাই? কেউ ফেল করলো, ওই ক্লাসের মধ্যে কে ফেল করছে, ওই ক্লাসের মধ্যে কে ফেল করেছে এটা আবার চিন্তা করি ভাই, দেখো ও তো ফেল করছে। অর্থাৎ নিজেকে আমরা সান্ত্বনা দেই যে ও ফেল করছে আমিও ফেল করলাম, ও কম পাইছে আমিও কম পাইছি। এটা হলো নিজেকে সান্ত্বনা দেয়া। খেয়াল করো, নিজেকে সান্ত্বনা দেয়া। এবার আসো পরীক্ষায় যদি প্রশ্ন যদি তুমি সব পারো, পরীক্ষায় যদি প্রশ্ন দেখার পর যদি তোমার মনে হয় সব পারো, তুমি পারছো, তার মানে বিষয়টা এই না যে প্রশ্ন অনেক সহজ হয়েছে। বুঝছো কিন্তু কথা,
যদি প্রশ্ন তুমি পারছো, তুমি প্রশ্ন দেখার পর তুমি পারছো, তো এই প্রশ্ন পারার পর তুমি যখন দেখবা যে পারছো, তার মানে এই না প্রশ্নটা অনেক সহজ হয়েছে, তার মানে এই যে ওই টপিক গুলো তোমার পড়া হয়েছে, তোমার প্রস্তুতিটা মোটামুটি ভালো, ওই প্রশ্নের ক্ষেত্রে তোমার প্রস্তুতি ভালো। কারণ এমনও আছে, অনেক শিক্ষার্থী আছে এই প্রশ্নটাতেই তার হাগুমুতু শুরু হয়ে গেছে, এতটা কঠিন আসছে প্রশ্ন। তুমি যে প্রশ্নটা তোমার কাছে সহজ মনে হচ্ছে, পড়ার ফলে সহজ মনে হচ্ছে, ওই প্রশ্নটা অনেকের কাছে দেখার পর হাগুমুতু শুরু হয়ে গেছে, তার ওয়াশরুম পাইছে কয়েকবার পরীক্ষার হলে। তার মানে বিষয়টা এটা একদমই না যে প্রশ্ন সহজ, প্রশ্ন সহজ না, প্রশ্নটা স্ট্যান্ডার্ড বা প্রশ্নটা এমন করে সেট করা হয়, কিছু লেভেলের স্টুডেন্ট পারবে, মোটামুটি যারা ভালো প্রস্তুতি নিয়ে যাবে তারা পারবে। অল টাইম মাথায় রাখবা, প্রশ্ন যদি পারো তুমি পরীক্ষার হলে দেখতে পারো, বুঝতে পারো, আইডেন্টিফাই করতে পারো, তার মানে বুঝতে হবে যে প্রশ্নটা দেখার পর যে না, প্রশ্নটা আমি পারছি, তার মানে মোটামুটি প্রশ্নটা স্ট্যান্ডার্ড হয়েছে, আমার প্রস্তুতিটা লেভেলে আছে, আর একটু ভালো করতে হবে। বুঝতে পারলাম? কেউ আবার মাঝে মাঝে বলে প্রশ্ন তো খুব সহজ হয়েছে, আবার যখন দেখে অন্য একটা প্রশ্ন ও পারতেছে না, তখন ও বলে হ্যাঁ প্রশ্ন খুব কঠিন হয়েছে, কিন্তু ওই কঠিন প্রশ্ন অনেকে দেখবা ফুল অ্যান্সার করে চলে আসছে। তোমার কাছে যেটা সহজ অন্যের কাছে হয়তো ওটা কঠিন, কারণ সে পড়ে নাই। আবার তোমার কাছে যেটা কঠিন সেটা অন্য একটা মানুষের কাছে সহজ লাগতে পারে, কারণ সে পড়ছে, তুমি পড়ো নাই। তো এই জন্য পরীক্ষা প্রশ্ন সহজ প্রশ্ন কঠিন এরকম থিওরি তোমার মাথায় আপাতত নেওয়ার দরকার নাই। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এর সাথে তোমাদেরকে একটু ঘোষণা দিয়ে দিই, আমাদের আনুষ্ঠানিকভাবে আজকে গুচ্ছ কম্বো ব্যাচ, গুচ্ছ এবং সাথে কলেজ, গুচ্ছ এবং সাত কলেজকে টার্গেট করে আমাদের কম্বো ব্যাচ, গুচ্ছকে টার্গেট করে আমরা পড়াবো। এই কম্বো ব্যাচে তুমি এক্সাম পাবা, মির্জিকে ফাইনাল সাজেশনের পুরো ক্লাস ফ্রি পেয়ে যাবা। গুচ্ছ কম্বো ব্যাচ, ডেডিকেটেড ব্যাচ, এই ব্যাচে এনরোল করলে আগামী সকল পরীক্ষার জন্যই তুমি ক্লাস পাবা, যেখানে আমরা পড়াবো বাংলা, ইংলিশ, জিকে, বাংলা ইংলিশ জিকে পড়াবো। তো তোমরা যদি কেউ মনে করো যে অর্ণব ভাই তিনি ডেডিকেটেডলি তিনি এই ব্যাচটাতে পড়াবেন, যারা অলরেডি আমাদের কোর্সে আছো তাদের আর কোর্স কিনতে হবে না, যারা অলরেডি কোর্সে আছো তাদের কোর্স আর কিনতে হবে না, যাদের অলরেডি কোর্স আছো তাদের আর কোর্স কিনতে হবে না, তোমরা অটোমেটিক অ্যাক্সেস পেয়ে যাবা। বাট যারা একদমই নতুন আছো, যারা গুচ্ছকে টার্গেট করছো, যারা সাত কলেজে টার্গেট আছো, রাবি সামনে আছে, বাকি আরো ইউনিভার্সিটি আছে, তোমাদের জন্য ইনশাআল্লাহ আমরা এই কোর্স লঞ্চ করেছি, তোমরা এই ক্লাসগুলো করতে পারো, এই ব্যাচে এনরোল করতে পারো। এই ব্যাচে এনরোলের জন্য আমাদের কোর্স ফি 999 টাকা। তুমি জাস্ট অর্ণব স্যার পেজে মেসেজ দিবা, আর কোথাও না। অর্ণব স্যার পেজে মেসেজ দিবা অথবা 01793635815 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা, তাহলে ইনশাআল্লাহ আমরা তোমাকে এই ব্যাচে এনরোল করে দেব ইনশাআল্লাহ। বুঝতে পেরেছো? ওকে, চলো আমরা যেটা আলোচনা করছিলাম, যে জায়গায় আলোচনা করছিলাম সেটা হচ্ছে মহাকাশ প্রযুক্তি নিয়ে বিবিধ কথাবার্তা বললাম, আমরা প্রশ্ন সলভ করছিলাম। তো ডিপসিক, ডিপসিক কোন দেশ ভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যাপ? ডিপসিক হচ্ছে চীন দেশের। কোন দেশ ভিত্তিক? চীন দেশের। ডিপসিক কোন দেশ ভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা? চীন। কোন দেশ ভিত্তিক? চীন দেশের। কোন দেশের ভাই? চীন। তাহলে বিশ্বের প্রথম কাঠের তৈরি স্যাটেলাইটের নাম হচ্ছে লিঙ্গোস্যাট। স্যাটেলাইটের নাম কি? লিঙ্গোস্যাট। স্যাটেলাইটের নাম কি? লিঙ্গোস্যাট। চ্যাট জিপিটি চালুকারী সংস্থার নাম কি? ওপেন এআই। চ্যাট জিপিটি চালুকারী সংস্থার নাম কি? ওপেন এআই। চ্যাট জিপিটি চালুকারী সংস্থার নাম কি ব্রাদার? ওপেন এআই চালু করছে। আচ্ছা, বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার উপস্থাপকের নাম কি ছিল? উপস্থাপকের নাম ছিল অপরাজিতা। বাংলাদেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার উপস্থাপকের নাম হচ্ছে অপরাজিতা। অপরাজিতা, অপরাজিতা। ওকে, চলে আসো। স্বাস্থ্য সেবা, স্টার দিয়ে রাখো। তোমরা যারা মেডিকেলে পরীক্ষা দিবা, যারা মেডিকেল নার্সিং পরীক্ষা দিবা, মিডওয়াইফারি পরীক্ষা দিবা, তোমাদের এই জায়গা থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসতে পারে। নট অনলি মেডিকেল নার্সিং মিডওয়াইফারি এএফএমসি তে যারা পরীক্ষা দিবে তাদের, তারপরে এই জায়গাটা তোমাদেরও পড়তে হবে যারা অ্যাডমিশন টেস্টে আছো বা যারা বিভিন্ন জায়গায় পরীক্ষা দিবা। এমপক্স, এটা একটা ভাইরাস জনিত রোগ। এমপক্স এর টিকা 2024 সাল পর্যন্ত ইইউ, ইইসি, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, কানাডা জুড়ে MVABN নামক একটা টিকা অনুমোদন পেয়েছে। অনুমোদিত, হ্যাঁ, অনুমোদিত টিকা। ড্যানিশ বায়োটেক কোম্পানি
ড্যানিশ বায়োটেক কোম্পানির নাম হচ্ছে ব্রাভারিয়ান নর্ডিক। ব্রাভারিয়ান নর্ডিক তৈরি করে হচ্ছে এমবিএ। তাহলে ড্যানিশ কোম্পানি, এটা ড্যানিশ বায়োটেক কোম্পানি। কোন দেশের কোম্পানি? ড্যানিশ বায়োটেক কোম্পানি। ড্যানিশ বায়োটেক কোম্পানির নাম হচ্ছে ব্রাভারিয়ান নর্ডিক, যেটা ভাইরাসের টিকা নাম হচ্ছে এনভিএ বিএন টিকা। এমপক্স এর নিজস্ব টিকা অনুমোদন করে জাপান LC16 নামে, এবং রাশিয়ার অর্থোপক্স ভ্যাক্স নামে। অর্থোপক্স ভ্যাক্স, LC16, ব্রাভারিয়ান নর্ডিক, মানে এগুলো হচ্ছে এমভিএ, তাকে এমভিএ বিএন, LC16 আর অর্থোপক্স ভ্যাক্স, এই তিনটাই হচ্ছে এমপক্স এর একটা টিকা। এমপক্স এর একটা কি টিকা? এমপক্স এর হচ্ছে টিকা। বুঝতে পারলাম? এমপক্স এর টিকা। এরপরে আসো, নিচের দিকে আসো। এখানে আমরা কিছু জিনিস দিয়েছি যে WHO কর্তৃক জরুরি সেবা, মানে জরুরি অবস্থায় পড়েছিল 2024 সালে। এটা একটু দেখে রাখতে পারি আমরা। 31 পৃষ্ঠা 31, এই পৃষ্ঠাটা খুবই আলোচিত, খুবই গুরুত্বপূর্ণ। আজকেও এই পৃষ্ঠা থেকে কমন আসছে। দেখো, এখানে কয়েকটা জিনিস একটু পড়ি। জরায়ু ক্যান্সারের যে প্রতিষেধক টিকা দেওয়া হয় তার হচ্ছে HPV, হিউম্যান পেপিলোমা ভাইরাসের টিকা দেওয়া হয়। HPV, হিউম্যান পেপিলোমা ভাইরাস। 2025 সালে সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে যুক্ত হবে 2টি টিকা। একটা হচ্ছে জাপানিজ এনকেফাইটালাইজ ফাইলাইটিস, জাপানিজ এনকেফাইলাইটিস, আর একটা হচ্ছে কনজুগেট ভ্যাকসিন। দুইটা দাগ দিয়ে রাখো, একটু রিডিং দিও। 2025 সালে কোলন ক্যান্সার শনাক্তে, এটা একটু লাগবে শনাক্তে, ফ্লোরকক্সিব নামক জৈব যুগ আবিষ্কার করে বাংলাদেশের যে বিজ্ঞানী, তার নাম হচ্ছে জসিম উদ্দিন, ডক্টর জসিম উদ্দিন। দাগ দিয়ে রাখো। ফ্লোরকক্সিব নামক জৈব যুগ আবিষ্কার করে বাংলাদেশের যে বিজ্ঞানী, ডক্টর জসিম উদ্দিন। বাংলাদেশের তৈরি প্রথম বায়োলজিক্যাল ওষুধের নাম হচ্ছে ইরাইথ্রোপয়েটিন। এটা একটু দেখে রাখো, ইরাইথ্রোপয়েটিন। ম্যালেরিয়া মুক্ত ঘোষণা হয় এখনো পর্যন্ত হচ্ছে মিশর। এটা একটু দাগ দাও, মিশর। বিশ্বের প্রথম বাজারজাতকৃত ডেঙ্গু টিকার নাম হচ্ছে ডেঙ্গু ভ্যাক্সিয়া। আসতে পারে স্বাস্থ্য সেবার থেকে, মেডিকেলের জায়গা থেকে প্রশ্ন চলে আসে এগুলো। ওকে, এরপরে আমরা একটু দেখব হচ্ছে, যে জায়গাটা দেখবো সেগুলো হচ্ছে ডেঙ্গু। ডেঙ্গু থেকে আমরা দেখেছি ডেঙ্গু নিয়ে প্রশ্ন হচ্ছে, এডিস মশার কারণে ডেঙ্গু হয়। ডেঙ্গু জ্বরের ভাইরাসের নাম হচ্ছে ফ্লাভি ভাইরাস। ডেঙ্গু শব্দটা হচ্ছে স্পেনীয় ভাষা থেকে আসছে। বিশ্ব মশা দিবস 20 আগস্ট। আচ্ছা, বাংলাদেশে ঢাকায় ডেঙ্গু চিহ্নিত হয় 1964 সালে। আচ্ছা, এখানে লাগবে WHO কর্তৃক 3টি রোগের নির্মূল স্বীকৃতি পেল বাংলাদেশ। 3টা রোগ একদম নির্মূল, সেটা হচ্ছে পোলিও, কালাজ্বর আর হচ্ছে ফাইলেরিয়া। 23 দুইটা আছে, পোলিও 14 সালে। পোলিওর টিকা আমরা দেই, কালাজ্বর আমরা দেখেছি, এবং ফাইলেরিয়া একদম নির্মূল। এই নির্মূলটা বাংলাদেশে একদম নির্মূল ভাবে হয়েছে। এবার আসো বিবিধ তথ্য 13তম অধ্যায়, বাংলাদেশের বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য। বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য, এই যে দেখো, এই প্রশ্নটাই আজকে আসছে। ইনটেনজিবল কালচারাল হেরিটেজ। হেরিটেজ মানে হচ্ছে ঐতিহ্য, হেরিটেজ মানে হচ্ছে কালচার বা ঐতিহ্য। এই প্রশ্নটা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ ইউনিটে আজকের পরীক্ষায় আসছে। চালু করো অনুসারে, তোমাদের সামনে যাদের পরীক্ষা ঢাবির, তাদেরও দেখবা এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। তাহলে দেখো, ইনটেনজিবল কালচারাল হেরিটেজ, বিমূর্ত সংস্কৃতি ঐতিহ্য হচ্ছে 5টা। কয়টা? 5টা। সেটা হচ্ছে পঞ্চম যে স্বীকৃতি পাওয়া, সেটা হলো ঢাকার রিক্সা এবং রিক্সা চিত্র। এটাকে স্বীকৃতি দেওয়া হয়েছে 2023 সালে। রিক্সা চিত্র। তাহলে আসো সবগুলো আমরা একটু দেখি। দেখো, বিমূর্ত ঐতিহ্য স্বীকৃতি একটা হচ্ছে বাউল গান 2008 সালে। দেখো, এই যে বাউল শিল্পী
বাউল বাউলদের উপর যে সাম্প্রতিক সময়ে যে একটা অভিযোগ, বাউলরা অভিযোগ করছে, আবার বাউল শিল্পীরা যে আল্লাহকে অবমাননা করছে, এটাও কিন্তু সাম্প্রতিক সময়ে আলোচিত হয়েছে। একটু বোঝার চেষ্টা করো, সাইকোলজি বোঝার চেষ্টা করো। সাম্প্রতিক সময়ে আমরা দেখলাম যে একজন বাউল সাধক তিনি আল্লাহকে অবমাননা করেছেন, কোরআনকে অবমাননা, কোরআনের সূরাকে অবমাননা করেছেন। এতে করে এই মুসলিম জনতা তাদের উপরে কি আঘাত করেছে, বা কি বলে এটাকে, একটা মানে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বাউলদের মধ্যে। আবার বাউলরা এটা নিয়ে আন্দোলনও করলো দেখলাম। তাহলে এই যে বাউল আলোচনায় চলে আসছে এই বছরে, আমরা কুষ্টিয়ার ছেউরিয়াতে বাউলের আখড়াতে দেখলাম যে লালনের কি হয়েছে, মেলা হয়েছে, এটাও আলোচিত হয়েছে। আবার দেখলাম যে লালন সম্রাঙ্গী ফরিদা পারভিন তিনিও মারা গেলেন কিন্তু এই বছরে। ওকে, তাহলে বাউলকে আমরা ঐতিহ্য দিয়েছি 2008 সালে, জামদানি শাড়ি 2013-তে পাইছি, পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা 2016-তে পাইলাম, শীতলপাটি, সিলেটের শীতলপাটি এটা 2017 সালে, ঢাকার রিক্সা চিত্র 2023 সালে। তাহলে প্রশ্নটা কেমন কেমন করে হতে পারে? প্রশ্নটা এমন করে হতে পারে যে নিচের কোনটি ইনটেনজিবল হেরিটেজ, নিচের কোনটি ইনটেনজিবল হেরিটেজ সাইট নয়, নিচের কোনটি ইনটেনজিবল হেরিটেজ সাইট নয়, এই নয় দিয়ে প্রশ্ন হতে পারে, নয় কোনটা। তাহলে এখানে তোমাকে দিয়ে দিবে সুন্দরবন, ইনটেনজিবল হেরিটেজ সাইট নয় কোনটা, সুন্দরবন। ইনটেনজিবল হেরিটেজ সাইট নয় কি, সুন্দরবন। এইভাবে দিয়ে দিতে পারে, বুঝতে পেরেছ? এভাবে দিয়ে দিতে পারে। তাহলে এই 5টা নামই তোমাকে মনে রাখতে হবে, কারণ যদি 9 টাইপের প্রশ্ন আসে তাহলে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে বাউল গান, তারপর হচ্ছে জামদানি শাড়ি, মঙ্গল শোভাযাত্রা, শীতলপাটি, ঢাকার রিক্সা চিত্র। তুমি সহজ করে মনে রাখতে পারো, এটা সহজ করে মনে রাখতে পারো। বাউল গানের আসরে জামদানি শাড়ি পরে, বাউল গানের আসরটা দেখে জামদানি শাড়ি পরে পহেলা বৈশাখ অনুষ্ঠানে গিয়ে শীতল পাটিতে বসেছ, অথবা তুমি এভাবে মনে রাখতে পারো যে জামদানি শাড়ি পরে রিকশাতে করে, জামদানি শাড়ি পরে রিকশাতে করে বাউল গান আর শোভাযাত্রা দেখেছ শীতল পাটিতে বসে। এইভাবে মনে রাখতে পারো, যাদের ভুলে যাও। কি বললাম, জামদানি শাড়ি পরে রিকশাতে করে শোভাযাত্রা আর বাউল গান দেখেছো শীতল পাটিতে বসে। কোথায় দেখছো? শীতল পাটিতে বসে। তাহলে রিকশা করে গেলা, জামদানি শাড়ি পরলা, বাউল গানের আসরে গেলা, সেখানে শীতল পাটিতে বসছো, মঙ্গল শোভাযাত্রা, পয়লা বৈশাখের অনুষ্ঠান শীতল পাটিতে দেখছো। এইভাবে তুমি চাইলে মনে রাখতে পারো, যাদের ভুলে যাও। আচ্ছা, ইউনেস্কো কর্তৃক ঘোষিত বিশ্ব ঐতিহ্য হলো 3টা। বিশ্ব ঐতিহ্য 3টা। সম্প্রতি দেশে অনুমোদিত চা বাগান কয়টা? 170টা ভাইয়া। ইমরান আলী কমেন্ট করেছে। বিশ্ব ঐতিহ্য স্থান, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এটা হচ্ছে বাংলাদেশে এখনো পর্যন্ত 3টা। 60 গম্বুজ মসজিদ যেটা বাগেরহাটে আছে, খান জাহান আলী নির্মাণ করেছে। কে নির্মাণ করেছেন? খান জাহান আলী। খান জাহান আলী, খান জাহান আলী নির্মাণ করেছেন, বাগেরহাটে আছে। কোথায়? বাগেরহাটে। ওকে, আচ্ছা দেখো কততম? 321তম, 1985 সালে পাইছে এটা। সোমপুর বিহার বা পাহাড়পুর বৌদ্ধ বিহার, সোমপুর বিহার বা পাহাড়পুর বৌদ্ধ বিহার, এটা নওগাঁতে আছে 1985 সালে 322তম। তাহলে এই দুইটা একই বছরে পাইছে, 21 আর 22। আর সুন্দরবন পেয়েছে 6 ডিসেম্বর 1997 সালে। এটার তারিখটা আসে, তারিখটা পরীক্ষায় আসে 6 ডিসেম্বর 1997 সালে। 798তম বিশ্ব ঐতিহ্য। 700 কততম? 798তম। 798তম বিশ্ব ঐতিহ্য। ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য, বিশ্ব ঐতিহ্য। এখানে আরেকটা জিনিস আছে, এটা একবার পরীক্ষায় ছিল, যে এই সুলতানার স্বপ্ন আর 7ই মার্চের ভাষণ ইন্টারন্যাশনাল মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারের অন্তর্ভুক্ত হয়েছিল। 7ই মার্চের ভাষণ আর সুলতানার স্বপ্ন। 7 মার্চ ভাষণ তো লাগবে না, সুলতানার স্বপ্নটা রাখো। জিআই পণ্য, দেখো লিখে দিয়েছি, 3 নভেম্বর 2025 পর্যন্ত আপডেট, এটা পরিবর্তনশীল তথ্য। জিআই
জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা ভৌগোলিক নির্দেশক পণ্য, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা ভৌগোলিক নির্দেশক পণ্য। জিআই সনদ প্রদান করে জাতিসংঘের মেধাস্বত্ব সংস্থা WIPO, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, যেটা সদর দপ্তর রয়েছে জেনেভা, সুইজারল্যান্ড। আবার ওই জেনেভাকে আমরা বলি সম্মেলনের শহর বলি, জেনেভা। জিআই পণ্যের স্বীকৃতি এবং সনদ দিয়ে থাকে বাংলাদেশের যে সংগঠন সংস্থা, তার নাম হচ্ছে DPDT, যে প্রতিষ্ঠান বাংলাদেশ শিল্প মন্ত্রণালয়ের অধীনে পেটেন্টস ডিজাইন অ্যান্ড ট্রেডমার্ক, পেটেন্টস ডিজাইন অ্যান্ড ট্রেডমার্ক শিল্প মন্ত্রণালয়ের অধীনে এটা আসে, সনদটা আসে। এখনো পর্যন্ত সনদ পেয়েছে জিআই পণ্য হলো 62টা। সর্বশেষ হচ্ছে কালীগঞ্জের তোয়ালে। সর্বশেষ কোনটা? কালীগঞ্জের তোয়ালে, গাজীপুরের কালীগঞ্জের তোয়ালে, গাজীপুরের কালীগঞ্জের তোয়ালে, গাজীপুরের কি কালীগঞ্জের তোয়ালে। বুঝতে পেরেছো? ওকে, কালীগঞ্জের তোয়ালে। তাহলে খেয়াল করো, প্রথম জিআই পণ্য হলো জামদানি শাড়ি, আর সর্বশেষ তাহলে এটা দেখো, 60তম হচ্ছে ফরিদপুরের পাট, 61 হচ্ছে মেহেরপুরের সাবিত্রী মিষ্টি, আর 62 হচ্ছে কালীগঞ্জের তোয়ালে। ইলিশ এবং আম এগুলো জিআই পণ্য। তোমাকে প্রশ্ন দিতে পারে কিভাবে, নিচের কোনটি জিআই পণ্য না? যেহেতু অনেকগুলো হয়ে গেছে, এখন প্রশ্ন হবে এই ক্যাটাগরি, নিচের কোনটা জিআই পণ্য না? প্রশ্ন হবে সর্বশেষ জিআই পণ্য স্বীকৃতি পাইছে কোনটা? প্রশ্ন হবে জিআই পণ্যর সনদ বাংলাদেশের কোন সংগঠন প্রতিষ্ঠান দেয়? এভাবে প্রশ্ন হবে। আশা করি বুঝতে পেরেছ। এবার আসলে সংখ্যা তত্ত্ব, খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, সংখ্যা তত্ত্ব। বাংলাদেশে এখনো পর্যন্ত সাবমেরিন আছে 2টা, জয়যাত্রা, নবযাত্রা। তাহলে বিএনএস জয়যাত্রা, নবযাত্রা, বিএনএস জয়যাত্রা, নবযাত্রা। জিআই পণ্য কি আরো বাড়লো নাকি? তোমরা কারা কারা যেন 63টা বলছো? আমি আমার আপডেট মতো বলছি যে 62টা। এরপরেও যদি জিআই পণ্য বাড়ে আমরা এগুলো ক্লাসের মধ্যে আপডেট করে দিব। চা বাগান যদি বাড়ে এগুলো আমরা ক্লাসে আপডেট জানাবো, কারণ এগুলো চেঞ্জেবল তো। ওকে, দেখো তাহলে বাংলাদেশে সাবমেরিন চীন থেকে ক্রয় করে, সাবমেরিন যেটা নবযাত্রা, জয়যাত্রা। মেডিকেল বিশ্ববিদ্যালয় আছে 5টা, সর্বশেষ খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়। বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর আছে 3টা, ঢাকা, চট্টগ্রাম, সিলেট। সাম্প্রতিক সময়ে আমরা দেখেছিলাম কক্সবাজারকে চতুর্থ বলেছে, কিন্তু এখনো পর্যন্ত এটাকে ঠিকঠাক করে নাই, পাস করে নাই, বাতিল করা হয়েছে, বাতিল করা হয়েছে। ওকে, তাহলে দেখো আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে 3টা, ঢাকা, চট্টগ্রাম, সিলেট। শাহজালাল, শাহ আমানত, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। আচ্ছা, এরপরে আসো 10টি বাংলাদেশ ব্যাংকের হেড অফিস সহ মোট শাখা হলো 10টা। শিক্ষা বোর্ড হচ্ছে সর্বশেষ ময়মনসিং শিক্ষা বোর্ড আছে। সিটি কর্পোরেশন দেখো, সর্বশেষ ছিল ময়মনসিং সিটি কর্পোরেশন। সম্প্রতি দেশের 13তম সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করা হয় বগুড়াকে। তাহলে বাংলাদেশের 13তম সিটি কর্পোরেশন, বাংলাদেশের 13তম সিটি কর্পোরেশন, বাংলাদেশের 13তম সিটি কর্পোরেশন হচ্ছে বগুড়া, বগুড়া। খেয়াল করো, এরপরে আসলে ঘোষণা করা হয়েছে বগুড়াকে। 20টি বাংলাদেশের বর্তমানে স্থলবন্দর হচ্ছে 20টা, 4টা স্থলবন্দরকে বাতিল করেছে সরকার। স্থলবন্দর হচ্ছে 20টা। বাংলাদেশের সিভিল সার্ভিস ক্যাডারের সংখ্যা হলো 26টা, বর্তমানে ক্যাডারের সংখ্যা হলো 26। গ্যাস, বর্তমানে গ্যাস ক্ষেত্র দেখ দাও, গ্যাস ক্ষেত্র কয়টা আছে ভাই? গ্যাস ক্ষেত্র আছে 30টা, সর্বশেষ মাদারগঞ্জ, জামালগঞ্জ, জামালগঞ্জে মাদারগঞ্জ। বাংলাদেশ পারমাণবিক ক্লাবের সদস্য হচ্ছে 33তম। সেনানিবাস আছে 33টা, সর্বশেষ হচ্ছে মিঠামইন সেনানিবাস, যেটা হচ্ছে কিশোরগঞ্জে আছে। মিঠামইন হাওরের অঞ্চল হলো কিশোরগঞ্জ। সরকারি এমবিবিএস মেডিকেল কলেজ আছে 37টা, সর্বশেষ সুনামগঞ্জ মেডিকেল কলেজ। সাবমেরিন যুগে আমরা প্রবেশ করলাম 41তম দেশ হিসেবে। সাবমেরিন ক্রয়ের দিক থেকে বাংলাদেশ 41তম, 41তম। নদী বন্দর 54টা, সর্বশেষ হাতিয়া, যেটা আছে নোয়াখালীতে, হাতিয়া। দেশের প্রথম উপকূলীয় নদী বন্দর হচ্ছে সন্দ্বীপ, আর দ্বিতীয় উপকূলীয় নদী বন্দরের নাম হচ্ছে হাতিয়া। তাহলে দেশের প্রথম উপকূলীয় নদী বন্দর, দেশের প্রথম উপকূলীয় নদী বন্দর, দেশের প্রথম উপকূলীয় নদী বন্দরের নাম কি? প্রথম উপকূলীয় নদী বন্দর, দেশের প্রথম উপকূলীয় নদী বন্দরের নাম হচ্ছে সন্দ্বীপ, আর দ্বিতীয় নাম হচ্ছে হাতিয়া। দ্বিতীয় নাম কি? হাতিয়া, হাতিয়া। ওকে, ক্লিয়ার। 56 সরকারি বিশ্ববিদ্যালয় 56, সর্বশেষ বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
57তম দেশ হিসেবে আমরা স্যাটেলাইট উৎক্ষেপণ করেছি, 57তম দেশ হিসেবে। দেশের তফসিলভুক্ত ব্যাংক হচ্ছে 62টা, সর্বশেষ নগদ ডিজিটাল ব্যাংক। বাংলাদেশে বাঘের সংখ্যা 100 কয়টা? 25টা বাঘের সংখ্যা। বাংলাদেশে নিবন্ধিত চা বাগান হচ্ছে 170টা, নিবন্ধিত চা বাগান হলো 170টা, টোটাল 170। ওকে, নিবন্ধিত চা বাগান 170। ভাই আপনাদের সংখ্যা তো ক্লাসে কমে গেছে, ক্লাসে স্টুডেন্ট সংখ্যা কমে যায়, এটা একটা বড় প্রবলেম। বড় প্রবলেম হচ্ছে যে ক্লাস শেয়ার করেন না, কমেন্ট করেন না। কেন পড়াবো আপনাদেরকে? বই নেন না। সন্দীপ না সন্দেশ? সন্দীপ ভাই, সন্দীপ। সন্দেশ কই দেখলেন? সন্দীপ, সন্দীপ ভাইয়া, সন্দীপ হাতিয়াতে আছে সন্দীপ। দ্বীপের নাম, চট্টগ্রাম একটা দ্বীপের নাম হচ্ছে সন্দীপ, চট্টগ্রাম একটা দ্বীপের নাম সন্দীপ। ক্লাস আরেক ধাক্কা একটু শেয়ার করে রাখেন। আচ্ছা আপনারা একটু নিজে আমাকে বলেন তো, এই যে আমরা আজকে পৃষ্ঠা নাম্বার 32 পড়তেছি ফাইনাল সাজেশনের, একটু নিজের ভেতর থেকে ফিল করেন তো যে আপনাকে এই যে বইটা আমি যে বললাম 30 পৃষ্ঠা পড়াই দিব, 37 পৃষ্ঠা পড়াই দিব সাম্প্রতিক, এরপরে বললাম যে বেসিক ক্লাসের ম্যারাথন ক্লাস নেব ইনশাআল্লাহ, আপনার কি ভাল লাগছে না? ভাল লাগছে কিনা বলেন? নিজে একটা ফিল করেন তো আপনি গ্রেটফুল কিনা। না, আমার কাছে গ্রেটফুল হওয়ার কোনো দরকার নাই। আপনি নিজে ক্লাস করছেন, যদি করে থাকেন তাহলে গ্রেটফুল কিনা বলো। আপনি বলেন যে আল্লাহর কাছে গ্রেটফুল কিনা, যে আল্লাহ আমি ক্লাসটা করে যাচ্ছি, এবং আল্লাহ যদি সহায় হয়, আল্লাহ যদি সহায় হয়, আল্লাহ যদি সহায় হয় তাহলে ইনশাআল্লাহ দেখবেন যে এগুলো থেকে কমন আসবে। দেখেন প্রশ্ন তো আমি করব না, প্রশ্ন তো আমি করব না, প্রশ্ন করবে কে? প্রশ্নকর্তা। কিন্তু ধারণা থেকে যে জিনিসগুলো পড়ায় দেবো সেখান থেকে কমন আসবে ইনশাআল্লাহ। ভাই এমসিকিউ যে বইটা, ওটা থেকে সিইউতে কয়টা কমন পাবা? সর্বোচ্চ কমন পাবা, এটাই বলতে পারি, সর্বোচ্চ লেভেলের কমন পাবা। নিঃসন্দেহে পড়ো, ভালো করে পড়ো। 2টা বই নিছি, ফাইনাল সাজেশনটা নিয়ে নেন, অদম্যটা নিয়ে নেন, আমি আপনাকে ভাই শেষ করাই দিই। ফাইনাল সাজেশন, অদম্য, নিচে ফাইনাল সাজেশন, উপরে আল্লাহ, আর সাথে আমি অর্ণব ভাই আছি, বুঝতে পারছেন? উপরে আল্লাহ আছে, নিচে ফাইনাল সাজেশন আছে আপনার টেবিলে, অদম্য আছে আপনার টেবিলে, আর সাথে অর্ণব ভাইয়ের ক্লাস আছে। আচ্ছা, ত্রিনা আছো, লামিয়া আছো, হুমায়রা আছো, ভাইয়া কাউকে আজকে একটু ধুয়ে দেন প্লিজ। এই কেন কাউকে ধুয়ে দেবা কেন ভাই? তো মানে আমি সব ক্লাসে বকি না স্টুডেন্টদেরকে, মাঝে মাঝে তো একটু একটু মজা করে আনন্দ করি না। আসেন আমরা দেখি এরপরে গুরুত্বপূর্ণ টপিক সংশোধনী। এই তোমরা, আমি আবারও বলি তোমাদেরকে, সংবিধান এই বছর আলোচিত টপিক, সংবিধান, সরকার ব্যবস্থা, জরুরি অবস্থা, গণভোট, নির্বাচন। বলে দেই, সংবিধান, সরকার ব্যবস্থা, গণভোট, নির্বাচন, জরুরি অবস্থা। খুব গুরুত্বপূর্ণ, পড়ে যাব, 1 নাম্বার কমন আসতে পারে ভাই, চলে আসতে পারে এখান থেকে। ওকে, হাইকোর্ট কর্তৃক আংশিক বাতিল বা অবৈধ ঘোষণা করা হয় 17 ডিসেম্বর 2024 সালে সংবিধানের 5ম সংশোধনীকে। আচ্ছা খেয়াল করো, হাইকোর্ট রায়ের ফলে বাতিল ঘোষিত হয়। আচ্ছা এইখানে আসি আমরা, সেটা হলো 5ম সংশোধনীর আইনের বাতিলকৃত ধারা হচ্ছে 2টা, 20 এবং 21 নং ধারা। বাতিলকৃত অনুচ্ছেদ হচ্ছে 4টা, 7 ক, 7 খ, 44, 2 আর হচ্ছে 142। 5ম সংশোধনী কবে পাশ হয়েছে এই কথাবার্তা বলা আছে। তাহলে সংবিধান সংশোধনীটা ভালো করে পড়বেন, সংবিধান সংশোধনী ভালো করে পড়বেন। ওকে ভাইয়া, কয়টায় ক্লাস স্টার্ট হয় বললে ভালো হতো। আমরা প্রত্যেকদিন রাত 10টায় মেহেরজিকে ফাইনাল সেশনের ক্লাস, আর সন্ধ্যা 7:30 অদম্যের ক্লাস। আমরা অলরেডি অদম্য সাম্প্রতিক শেষ করে ফেলেছি, আর মেহেরজিকে আজকে থেকে সাম্প্রতিক শেষ করে ফেলবো আজকে ইনশাল্লাহ। বাংলাদেশের জরুরি সেবার হটলাইন নাম্বার, এই যে জরুরি সেবার হটলাইন নাম্বার গুলো আছে, এই জরুরি সেবার হটলাইন নাম্বার গুলো ভালো করে দেখবা। হ্যাঁ, মুখে মুখে বলি, জাতীয় পরিচয়পত্র, 6 দুর্নীতি দমন কমিশন, 109 নারী নির্যাতন, 333 সরকারি তথ্য সেবা কর্মকর্তার সাথে যোগাযোগ, 999 পুলিশ ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স। তারপরে হচ্ছে দেখো এগুলো একটু দেখবা ভালো করে। 16 123 কৃষি মৎস্য প্রাণী,
তারপরে হচ্ছে 1098 শিশু সহায়তা, 16121 ভোক্তার বাতায়ন, 16122 ভূমি সেবা, 16263 সরকারি স্বাস্থ্য সেবা, 16162 ঢাকার ওয়াসা। দেখে যাবা এই জিনিসগুলা, পরীক্ষা একটা আসতেও পারে। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা কোনোভাবে মিস করার কোনো সুযোগ নাই, এই বছরে আসতে পারে। দেখো তোমাকে আমি একটু দেখাই দেই, সাইকোলজিটা বোঝাই তোমাকে, সাইকোলজিটা বোঝাই দেই প্রশ্নকর্তা। দেখো 2000 সালে যে ঘটনাগুলো ঘটেছে, 2000 সালে যে ঘটনাগুলো ঘটেছে, 2000 সালে যে ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনাকে আমরা 25 বছরের পূর্তি বলতে পারি 2025 সালে এসে। ওকে, আচ্ছা দেখো তাহলে 26 জুন 2000 সালে বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস লাভ করে। তাহলে খেলাধুলা থেকে এই প্রশ্ন অনেকবার আসছে যে বাংলাদেশ ক্রিকেটে টেস্ট স্ট্যাটাস কবে লাভ করেছে, 2000 সালে আসতে পারে, খেলাধুলা থেকে, ক্রিকেট থেকে আসতে পারে প্রশ্ন। এবার আসো 2000 সালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে 188টা দেশ। কত বছর পূর্তি হয়েছে? 25 বছর। আজকে এখান থেকে পরীক্ষার প্রশ্ন চলে আসছে, সেটা কি যে পৃথিবীর আর কোন রাষ্ট্রের দ্বিতীয় রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা? সিয়েরা লিওন, কারণ 2002 সালে সিয়েরা লিওন রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছিল, আমরা দেখেছি। যেমন আজকে ঢাবির চয়নেটে এই প্রশ্নটা আসছে, কারণ আলোচিত ঘটনা, এটাও রিপিট প্রশ্ন। 50 বছর পূর্তি 1975 সালের ঘটনা, এখান থেকেও প্রশ্ন হতে পারে, বেসিক অ্যাফেয়ার্স। দেখো কি প্রশ্ন, প্রথম ইন্ডেমনিটি অধ্যাদেশ প্রণয়ন করেছিল 1975 সালে। 1975 সালে সংসদীয় সরকারের পরিবর্তে রাষ্ট্রপতির শাসন ব্যবস্থা চালু হয়েছিল। সংসদীয় সরকারের পরিবর্তে রাষ্ট্রপতির শাসন, যেটা সংবিধানের 4র্থ সংশোধনী ছিল। তাহলে সংশোধনী আলোচিত, সংশোধিত আলোচিত। 1975 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়। তাহলে চলচ্চিত্র জগৎ আলোচিত, পুরস্কার আলোচিত। আজকে কিন্তু পুরস্কার থেকে প্রশ্ন আসছে, স্বাধীনতা পুরস্কারের প্রবর্তক জিয়াউর রহমান। 1975 সালে ফারাক্কাবাদ নির্মাণ কাজ শেষ হয়। তাহলে ফারাক্কাবাদ বাংলাদেশের মরণ ফাঁদ, ফারাক্কাবাদ লং মার্চ করেছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, ফারাক্কাবাদ কিন্তু এটার 50 বছর পূর্তি। 1975 সাল থেকে সৌদি আরব বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়। 1975 সালের 31 আগস্ট চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়। এই যে চীন বাংলাদেশকে স্বীকৃতি দিল, 50 বছরের পূর্তি যে হলো, ডক্টর ইউনূস কিন্তু চীনে ভ্রমণ করেছেন, চীন সফর করছেন, চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে তাকে পিকিং বিশ্ববিদ্যালয়ে তিনি সেখানে দিয়েছেন, ভাষণ দিয়েছেন, তাকে একটা উপাধি দিয়েছে ডক্টরেট, আলোচনায় আসছে। 60 বছর পূর্তিতে, যেটাকে আমরা হীরক জয়ন্তী বলছি। পাক ভারত যুদ্ধ 1965 সালে হয়েছে। 75 বছর পূর্তি। 1950 সালে ভারতের একে ফজলুল হকে প্রজাতন্ত্র আইনের মাধ্যমে জমিদারি প্রথা বিলুপ্ত করে। বিশ্ব আবহাওয়া সংস্থা WMO প্রতিষ্ঠা হয়। দেখো 1950 সালে বিশ্ব আবহাওয়া সংস্থা WMO প্রতিষ্ঠা হয়। এই বছরে কিন্তু আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি প্রচুর ভূমিকম্প হচ্ছে, তাই না? ভূমিকম্প হচ্ছে। তাহলে ভূমিকম্প রিলেটেড বাংলাদেশের ভূ উপগ্রহ ভূমি মন্ত্রণালয় আবহাওয়া জলবায়ু রিলেটেড প্রশ্ন কিন্তু আসতে পারে। ভূমিকম্প যে জায়গাটা হয় তাকে কি বলে? ভূমিকম্পর মাত্রা মাপে, গ্রাফটা মাপে কোনটা দিয়ে করা হয়? ভূমিকম্পের মাত্রা কিভাবে মাপলাম আমরা? ভূমিকম্পের সাথে জড়িত প্রতিষ্ঠান, আন্তর্জাতিক প্রতিষ্ঠান, বাংলাদেশের ভূমিকম্পের রেড জোন কোনটা, বাংলাদেশের কোন অঞ্চলেতে ভূমিকম্প বেশি হয়, তারপরে হলো এখনো পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বড় ভূমিকম্প কোনটা হয়েছে, মানে সবচেয়ে বেশি মাত্রার ভূমিকম্প কত সালে হয়েছে, ভূমিকম্পের ফলে কোন নদীর গতিপথ বেঁকে গিয়েছে, ভূমিকম্পের ফলে সেন্ট মার্টিন দ্বীপটা জেগে উঠছে, কিন্তু এটা আমরা জানি সেন্ট মার্টিন দ্বীপ ভূমিকম্পের কারণে জেগে ওঠে। এই আলোচনা এবং টেকটনিক প্লেট, ইউরেশিয়ান প্লেট, বার্মা প্লেট, এই যে প্লেট, বাংলাদেশের অবস্থান কোন প্লেটের মধ্যবর্তী জায়গায়, ইউরেশিয়ান প্লেট এবং বার্মা প্লেটের মাঝখানে বাংলাদেশের অবস্থান, এগুলা আলোচনায় আসতে পারে। ক্লাস নিব এটা নিয়ে, মনে করাই দিবা, এই টপিক নিয়ে ক্লাস নিব ইনশাআল্লাহ। পেইড ব্যাচে যারা আছে তারা তো পেয়েছে। 1950 সালে কোরীয় যুদ্ধ হয়। 1925 সালে ভাষা শহীদ আব্দুল সালাম ফেনীতে জন্মগ্রহণ করেন। তাহলে ভাষা আন্দোলনও আলোচিত। 100 বছর পূর্তিতে আব্দুল সালাম। সাম্প্রতিক সময়ে আমরা যাদের হারিয়েছি, যারা মারা গেছে, সাম্প্রতিক সময়ে আমরা যাদেরকে হারিয়েছি, যারা মারা গেছেন, আলোচিত। দেখো
বদরুদ্দিন ওমর, সেদিনই ক্লাসে আলোচনা করছিলাম, তিনি ইতিহাসবিদ, বুদ্ধিজীবী, কমিউনিস্ট রাজনীতিবিদ। আচ্ছা, তিনি শিক্ষার্থী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। রাবির সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন 1963 সালে। তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা ভাই, এখান থেকে প্রশ্ন হতে পারে, সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে। তাহলে 1963 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কি প্রতিষ্ঠা করেন তিনি? সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন। আচ্ছা, তিনি সভাপতি ছিলেন, বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি ছিলেন। তার সম্পাদিত রাজনৈতিক সাময়িকীর নাম হচ্ছে সংস্কৃতি সাময়িকী। তিনি কি কি পুরস্কার পাইছে? বাংলা একাডেমি পুরস্কার পেয়েছে, স্বাধীনতা পুরস্কার 2025 সালে পাইছেন, এবং দুটি পুরস্কারই তিনি প্রত্যাখ্যান করেন। দেখো, 2025 সালে স্বাধীনতা পুরস্কার পেয়েছেন, প্রত্যাখ্যান করছেন। আর এই স্বাধীনতা পুরস্কার নিয়ে আজকে পরীক্ষায় প্রশ্ন আসছে যে স্বাধীনতা যে পুরস্কারটা আছে, পদক আছে, এটার প্রবর্তক কে? জিয়াউর রহমান। তার প্রকাশিত গ্রন্থ আমার জীবন আত্মজীবনীমূলক গ্রন্থ। তারপরে হচ্ছে পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি, খুবই গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ। ভাষা আন্দোলনের উপর প্রথম গবেষণা গ্রন্থ এটা। ভাষা আন্দোলনের উপর প্রথম গবেষণা গ্রন্থের নাম হচ্ছে পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি, দাগ দিয়ে রাখো। সংস্কৃতির সংকট, এরপরে দ্য এমারগ্রেন্স অফ বাংলাদেশ, এটাও দাগ দিয়ে রাখতে পারো। এক নজরে দেখবা গ্রন্থগুলো পরীক্ষায় চলে আসতে পারে, কোনো না কোনো একটা জাহাঙ্গীরনগরে দিয়ে দিতে পারে, দেখবা। হামিদুজ্জামান খান, এরপরে আসো হামিদুজ্জামান খান, কিশোরগঞ্জ জেলাতে তিনি জন্মগ্রহণ করেছেন। তিনি একজন ভাস্কর, মৃত্যুবরণ করেন 20 জুলাই 2025 সালে। তার উল্লেখযোগ্য ভাস্কর্য হচ্ছে বঙ্গভবনের পাখি পরিবার। সিউল অলিম্পিকে 1988 সালে সিউল অলিম্পিকে তিনি স্টেপস বা সিঁড়ি এটা করছেন। আর জাবিতে বানাইছেন সংসপ্তক, ঢাকা সেনানিবাসে বিজয় কেতন। এইগুলো নিয়ে প্রচুর পরীক্ষায় প্রশ্ন আসছে যে বিজয় কেতন কোথায় অবস্থিত, বিজয় কেতন কোথায় অবস্থিত, বিজয় কেতন কোথায় অবস্থিত। ওকে, বিজয় কেতন, তাহলে বিজয় কেতন কোথায় অবস্থিত? ঢাকা সেনানিবাসে। সংসপ্তক কোথায়? জাবিতে, হামিদুজ্জামান খান। স্টেপস, সিউল অলিম্পিকের স্টেপস এর সিঁড়ি বানাইছে কে? সেটা বানাইছে 1988 সালে হামিদুজ্জামান খান। বঙ্গভবনের পাখি পরিবার। স্যার, ভূমিকম্প পরিমাপের যন্ত্রের নাম কি? রিক্টার স্কেল নাকি সিসমোগ্রাফ? ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে সিসমোগ্রাফ, আর ভূমিকম্পের মাত্রা তার নাম হচ্ছে রিক্টার স্কেল। স্কেলে মাত্রা মাপে, মাত্রা মাপে স্কেল দিয়ে। এর পরের প্রশ্ন আসুক। ফরিদা পারভিন, তাকে লালন কন্যা বা লালন সম্রাঙ্গী বলা হয়। ফরিদা পারভিন লালন কন্যা বা লালন সম্রাঙ্গী। নাটোরে জন্মগ্রহণ করছেন। নাটোর অঞ্চল আলোচিত, উত্তরা গণভবন আছে, দীঘাপতি আর রাজবাড়ি আছে নাটোরে। আচ্ছা, মৃত্যুবরণ করছেন 13 সেপ্টেম্বর 2025-এ। পুরস্কার লাভ করেন 21 পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, জাপানের ফুকুওয়াকা পুরস্কার পাইছে। তার গানের নাম হচ্ছে সত্য বল সুপথ চল ও অমর রে, এই পদ্মা এই মেঘনা যমুনা সুরমা নদীর তটে, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, বাড়ির কাছে আরশিনগর, এগুলো লালনের গান। এই যে বাড়ির কাছে আরশিনগর, খাঁচার ভেতর অচিন পাখি, সত্য বলো, এগুলো লালনের গান, লালন সঙ্গীত। আলোচনায় আসতে পারে লালন কিন্তু চলে আসতে পারে। পোপ ফ্রান্সিস থেকে বেসিক তথ্য হতে পারে। পোপ ফ্রান্সিসের বেসিক অ্যাফেয়ার্স, ভ্যাটিকান সিটি নিয়ে বেসিক অ্যাফেয়ার্স। খেয়াল করো, তিনি রোমান ক্যাথলিক ধর্মগুরু। 266তম পোপ ফ্রান্সিস ভ্যাটিকান সিটির রাষ্ট্রপ্রধান ছিলেন, মারা গেছেন। তাহলে 2025 সালের 21 এপ্রিল মারা যান ভ্যাটিকান সিটি। তার আসল নাম হচ্ছে জর্জ মারিও বার্গোগ্লিও। পেশা হচ্ছে কেমিস্ট, দর্শন ও ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করেছেন। তার আত্মজীবনীমূলক গ্রন্থের নাম হচ্ছে হোপ। বাংলাদেশে তিনি আসলেন 2017 সালে। তিনি রোহিঙ্গা শরণার্থীদের রোহিঙ্গা নামে স্বীকৃতি দেন এবং রোহিঙ্গা শব্দটি উচ্চারণ করে সবার কাছ থেকে তিনি পরবর্তীতে ক্ষমা চেয়েছিলেন। এই যে পোপ ফ্রান্সিস মারা গেছেন। এই হলো অবস্থা পোপ ফ্রান্সিস। তাহলে বর্তমানে পোপ ফ্রান্সিস কিন্তু আলোচিত হয়েছে। আচ্ছা, এরপরে প্রথম জিআই পণ্য, দেখো প্রশ্ন জামদানি। দুর্নীতি দমন কমিশনের জরুরি সেবার নাম কি? 160। বর্তমানে নদী বন্দর কয়টা আছে? 54টা। পূর্ব বাংলা ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি বইটির লেখক কে? সেলিনা হোসেন। আচ্ছা, কে? সেলিনা হোসেন, আনিসুজ্জামান, বদরুদ্দিন ওমর? এতে বদরুদ্দিন ওমর।
বদরুদ্দিন ওমর। ইউনেস্কো স্বীকৃত বাংলাদেশের বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য নয় কোনটা? নয়, দেখো বিমূর্ত সংস্কৃতির ঐতিহ্য নয় কোনটা? বাউল গান, জামদানি, মঙ্গল শোভাযাত্রা, বগুড়ার দই। তাহলে বগুড়ার দই কিন্তু মানে বিমূর্ত সংস্কৃতি না, কারণ বগুড়ার দই হচ্ছে খুব সম্ভবত জিআই পণ্য। এর পরের টপিক হচ্ছে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক বাংলাদেশ বিষয়াবলী। গুরুত্বপূর্ণ সাম্প্রতিক বাংলাদেশ বিষয়াবলী, গুরুত্বপূর্ণ সাম্প্রতিক বাংলাদেশ বিষয়াবলী, যেটা এক লাইনে এট এ গ্লান্স গুরুত্বপূর্ণ সাম্প্রতিক বাংলাদেশ বিষয়াবলী এট এ গ্লান্স, পৃষ্ঠা নাম্বার 33, পৃষ্ঠা নাম্বার 33। এক লাইনে সাম্প্রতিক আছে, এক লাইনে সাম্প্রতিক। এবার শুরু হলো এক লাইনে সাম্প্রতিক। পৃষ্ঠা 1 to 33 পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা? 1 to 33 পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা এটা আমাকে সবার আগে বলো। 1 to 33 পর্যন্ত ক্লিয়ার কিনা? যদি 1 to 33 পর্যন্ত ক্লিয়ার হয়ে যাও তাহলে আমাকে একটু জাস্ট কমেন্টে বলো যে হ্যাঁ আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ফাইনাল সাজেশনের 1 to 33। দেখি আলহামদুলিল্লাহ। আমি সাম্প্রতিক তোমাদেরকে পড়াই দিলাম, সাম্প্রতিক পড়াই দিলাম। এক লাইনে যেগুলো আছে সেটা হচ্ছে 33 পেজ থেকে 37 পেজ পর্যন্ত বাংলাদেশ এবং আন্তর্জাতিকের এক লাইনের হাইলাইটস গুলো দেওয়া আছে। 37 পর্যন্ত দেওয়া আছে, খুব সম্ভবত 38 পর্যন্ত দেওয়া হতে পারে। 38 পর্যন্ত দেওয়া হতে পারে। ওকে 38, এই যে 38 পর্যন্ত, এটা হচ্ছে এই 38 পৃষ্ঠা। এই 38 পর্যন্ত তুমি পড়বা, অর্থাৎ 33 থেকে 38 তুমি পড়বা। এই 5 পৃষ্ঠা তোমার পড়া। এটা হচ্ছে এক লাইন, এটা তো আর ধরে ধরে পড়ানোর কিছু নাই, তুমি এক লাইনে এই জিনিসগুলো পড়ে নিবা এই জায়গায়। আর আমরা 39 থেকে আলোচনা করব, অর্থাৎ আমাদের বেসিক আলোচনা 39 থেকে শুরু হবে, যেটা আগামীকাল থেকে ম্যারাথন। এবং এই ম্যারাথন ক্লাসের আগামীকাল থেকে যে ম্যারাথন, এই ম্যারাথন ক্লাস একদিন গ্যাপ দিয়ে ইনশাল্লাহ আমরা নিব। ইনশাল্লাহ ক্লাস নিব। আচ্ছা, এর মধ্যে একটু বলে রাখি, ক্লাস শেষ হয়নি, আরো অ্যানাউন্স হচ্ছে, ক্লাস কিন্তু শেষ হয়নি, মনোযোগ দিয়ে শোনো। সেটা হলো ফাইনাল সাজেশনের উপর যারা এখনো নেও নাই, ফ্রিতে কোর্স, যেটা এক্সাম ব্যাচ আমরা বলেছিলাম গতকালকে রাতে পর্যন্ত আমাদের লাস্ট ছিল, গতকাল রাত পর্যন্ত লাস্ট ছিল। আমরা আজকে রাতে রুটিন পাবলিশ করে তোমাদেরকে কালকে থেকে এক্সাম শুরু করব। সেটা হচ্ছে এই যে অদম্য বইয়ের উপর ফ্রি এক্সাম 503 জন আছো অদম্য বইয়ের উপর, আর ফাইনাল সাজেশনের উপর 476 জন আছো। তো আমাদের ওয়েবসাইট হচ্ছে www.ornobgk.com, www.ornobgk.com, www.ornobgk.com। আবার বলি www.ornobgk.com। এই ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট করে কোর্সে ক্লিক করবা। ফ্রি কোর্স যেগুলো, অদম্য ফ্রি কোর্স, তারপর হচ্ছে মিহিজিকে ফ্রি কোর্স, আজকের মধ্যে তুমি করে ফেলো, আজকের মধ্যে তুমি নিয়ে ফেলো। আমরা ইনশাআল্লাহ আমরা ক্লাস দিয়ে দিব। তাহলে ফাইনাল সাজেশন আর অদম্য দুইটাই সংগ্রহে রাখবা। তোমরা যারা, কথাবার্তা শেষ হয় নাই, তোমরা যারা মনে করো যে ভাই অর্ণব ভাই আছে, তো আমি আমাদের জিএসটি কোর্সটা আজকে থেকে লঞ্চ করলাম। জিএসটি আমাদের টার্গেট গুচ্ছ, যে সকল স্টুডেন্টদের মানবিকের শিক্ষার্থী গুচ্ছ টার্গেট আছে, এবং এই কোর্সে এনরোল করলে তুমি ঢাবি রাবি চবির জন্য ক্লাস পেয়ে যাবে। এখানে ঢাবি রাবি চবি খুলনা সবগুলোর জন্য ক্লাস পেয়ে যাবে। আমাদের আগের ব্যাচের কোন স্টুডেন্টকে ভর্তি হতে হবে না, তো আমরা ফ্রি অ্যাক্সেস পাবা। 999 টাকা কোর্স, যেখানে বাংলা, ইংলিশ, জিকে তুমি ক্লাস পাবা। জাস্ট এনরোল করার জন্য তুমি আমার এই নাম্বারে নক দিবা, 01793635815। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, অথবা অর্ণব স্যার পেজে তুমি নক দিবা, অর্ণব স্যার পেজে, এই পেজটাতে নক দিলেই হবে ইনশাল্লাহ।
ভালো কিছু থাকবে। এক্সাম মিউজিকেতে কোনো এক্সাম হচ্ছে না, আমি এক্সাম দিব, আমরা দিব, এখনো রুটিন দেই নাই, তো এক্সাম দিয়ে দেব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা। তোমাদের সাথে আগামীকাল আমার অর্ণব স্যার পেজে, মেহেজিকে পেজে যে কোনো সময় নোটিশ দেখবা, আমরা ম্যারাথন ক্লাস বেসিক থেকে শুরু করবো ইনশাআল্লাহ, একদম বেসিক অ্যাফেয়ার্স। এটা 8-9 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা ব্যাপী ক্লাস। কোনো লেখালেখির নাই, আমি জাস্ট বলবো, তোমরা শুনবা, কথা ক্লিয়ার, বলবো শুনবা, বলবো শুনবা। অথবা প্রত্যেকটা টপিকের এমসিকিউ নিব, এমসিকিউ পড়াইতে থাকবো এবং বেসিক আলোচনা করতে থাকবো। এমসিকিউ পড়াবো, বেসিক আলোচনা করবো ইনশাআল্লাহ। মানসিকভাবে প্রস্তুতি রাখো, আগামীকাল থেকে ম্যারাথনটা শুরু হচ্ছে ইনশাআল্লাহ। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আর আসো আমাদের সাথে, আমাদের কোর্সে এনরোল করো, আসো আমাদের সাথে, বেটার কিছু একটা সার্ভিস তুমি ইনশাআল্লাহ। ভাই কতদিন শেষ করবেন বইটা? এই তো আগামী আর 5-6টা ক্লাস নিলে শেষ হয়ে যাবে তোমাদের। 7-8 তারিখের মধ্যে ফুল কোর্স শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। মেয়েটিকে ফাইনাল সেশনের ক্লাস শেষ হয়ে যাবে, ম্যারাথন নিয়ে আমরা শেষ করে দেব, ক্লোজ করে দেব। এরপরে আমরা এর জন্য কি বলে এটাকে, এর জন্য করব আমরা, ওই খুলনার জন্য রিটেন ক্লাস নিব, আমরা রাবির জন্য পড়াবো, সব জায়গায় আমরা পড়াবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।